আমার জীবনটা কেন এমন হলো? চারপাশে এত মানুষ, এত আপনজন, এত পরিচিত মুখ, তবুও দিনের শেষে আমি ভীষণ একা। একটা মানুষও নেই যে আমার মুখটা দেখেই বুঝবে আমি ভালো নেই। একটা মানুষও নেই যে আমার কষ্টটুকু না বললে অনুভব করবে। সবাই আছে অথচ কেউ নেই। ঘর আছে কিন্তু শান্তি নেই। পরিবার আছে কিন্তু সেখানে আমার জন্য এক ফোঁটা জায়গাও নেই। কেন আমার ভাগ্যে ভালোবাসা এত কম? কেন আমি সবসময় অবহেলাটাই পাই? কেন আমি যতবার একটু আপন হতে চাই ততবারই আমাকে দূরে ঠেলে দেওয়া হয়? আমি কি সত্যি এতটাই অপ্রয়োজনীয়? আমি কি সত্যি এই বাড়িরই কেউ নই? আমি কি শুধু নামের জন্যই এই পরিবারের ছেলে? কেন মা কোনোদিন আমার মাথায় হাত রেখে জিজ্ঞেস করেনি, অয়ন তুই ভালো আছিস তো? কেন বাবা কোনোদিন আমার কাঁধে হাত রেখে বলেনি আমি আছি তোর পাশে? কেন ভাইয়ের চোখে আমি ভাই না, বোঝা? কেন বোনের কাছে আমি আপন না? বিরক্তির কারণ আমি কি সত্যি এতটাই তুচ্ছ, এতটাই অযোগ্য, এতটাই অপছন্দের? অয়ন রাতে শুয়ে শুয়ে কথাগুলো ভাবছিল। তার জীবনে কষ্ট ছাড়া আর কিছুই নাই। এত কষ্ট না হলেও পারতো। মানুষ তো ভুল করলে শাসন পায়, আমি তো শ্বাস নিলেও দোষ পাই। আমি চুপ থাকলেও সমস্যা, কথা বললেও সমস্যা, হাসলেও সমস্যা, কাঁদলেও সমস্যা। আমার অস্তিত্বটাই যেন এই বাড়ির সবার কাছে সবচেয়ে বড় বিরক্তি। কখনো কখনো খুব জানতে ইচ্ছে করে, আমি যদি একদিন হঠাৎ হারিয়ে যাই, কেউ কি আমাকে খুঁজবে? একবারও কি কারো বুক কেঁপে উঠবে? একবারও কি কেউ বলবে অয়নটা কোথায়? নাকি আমার না থাকাটাই সবার জন্য স্বস্তি হবে? রাতের পর রাত আমি ছাদের এক কোণে বসে আকাশ দেখি। অন্ধকার আকাশটার দিকে তাকিয়ে শুধু মনে হয় আমার জীবনটাও বুঝি এই আকাশটার মতোই, বাইরে বিশাল, ভেতরে শূন্য, নিঃশব্দ অন্ধকার আর অসীম একাকিত্বে ভরা। অয়নের চোখের কোণ থেকে কয়েক ফোঁটা পানি বেরিয়ে আসলো। সে আর সহ্য করতে পারে না আপনজনের অবহেলা। খুব ইচ্ছে করে কেউ একজন আমার পাশে এসে বসুক, কিছু না বলুক, শুধু নিঃশব্দে আমার হাতটা ধরে রাখুক। খুব ইচ্ছে করে কেউ একজন বলুক, অয়ন তুই একা না, আমি আছি। কিন্তু আমার জীবনে এমন কেউ নেই। এখানে সবাই রক্তের সম্পর্কের, তবুও কেউ আমার নয়। আপন মানুষগুলোর মাঝেই আমি সবচেয়ে বেশি পর। আর এই পর হয়ে বেঁচে থাকাটাই ধীরে ধীরে আমাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছে। অয়ন বিছানায় শুয়ে শূন্য চোখে ছাদের দিকে তাকিয়েছিল। অন্ধকার ঘরটাতে ছোট্ট একটা বাতি জ্বলছে। সেই মিলান আলোয় তার মুখের ক্লান্তিটা আরো বেশি স্পষ্ট হয়ে উঠেছে। এই বয়সে যেখানে একজন ছেলের জীবনে স্বপ্ন থাকার কথা, সেখানে অয়নের জীবনে আছে শুধু দীর্ঘশ্বাস। যেখানে ভালোবাসা পাওয়ার কথা, সেখানে সে পেয়েছে অবহেলা। যেখানে আপন মানুষদের কাছে আশ্রয় পাওয়ার কথা, সেখানে সে পেয়েছে অপমান। অন্যের জীবনের কষ্টটা যেন অভ্যাস হয়ে গেছে। এতটা কষ্ট হয়তো তার প্রাপ্য ছিল না। অন্যের চোখের কোনো ভিজে উঠল। দুফোঁটা জল নিঃশব্দে গড়িয়ে পড়ল বালিশে। সে দ্রুত চোখ মুছে নিল, কারণ এই বাড়িতে কাঁদারও অধিকার নেই তার। এখানে তার কষ্ট দেখার কেউ নেই, তার কান্না বোঝারও কেউ নেই, তার ভেঙে পড়া থামানোরও কেউ নেই। অয়ন নিজের ভাঙ্গা ভাবনার ভেতর ডুবেছিল। ঠিক তখনই দরজার বাইরে কর্কশ একটা গলা ভেসে এলো। এই অয়ন, রুমে বসে বসে কি করিস? হ্যাঁ, খাবার রেডি, এসে টেবিলে দিয়ে যা আমাদের। সারাদিন শুয়ে বসে থাকিস, কাজের বেলায় শরীর ব্যথা শুরু হয়, একটা কাজও ঠিক মতো করতে পারিস না, অলস একটা। অয়ন তড়িঘড়ি করে চোখ মুছে বিছানা থেকে উঠে দাঁড়ালো। চোখের জল লুকোতে লুকোতে দরজার দিকে এগিয়ে গেল। এই বাড়িতে তার কষ্ট দেখানোর সময় নেই। এখানে অনুভূতির দাম নেই, এখানে শুধু কাজের দাম। অয়ন চুপচাপ ডাইনিংয়ে যেতেই টেবিলে বসে থাকা সবার চোখ একসঙ্গে তার দিকে উঠল। মহারাজের ঘুম ভাঙছে অবশেষে। আমরা বসে আছি কতক্ষণ, সাহেবের এখন আসার সময় হলো।
এই ছেলেটার লজ্জা বলে কিছু আছে? সারাদিন খায় দায় ঘুমায়, বাড়ির জন্য কোনো কাজ আছে? একটা টাকাও আয় করতে পারে না, আবার খাওয়ার সময় সবার আগে হাজির। আমি না বললে তো নড়েই না, এমন একটা মানুষ সংসারে থাকাও বোঝা। কি দাঁড়িয়ে আছিস? খাবার পরিবেশন কর। সারাদিন তো কিছু করিস না, এতটুকু কাজ করতে সমস্যা কোথায়? অয়ন মাথা নিচু করে চুপচাপ সবার প্লেটে খাবার তুলে দিতে লাগলো। একটা কথাও বলল না, কারণ সে জানে এই বাড়িতে তার মুখে কোনো জবাব মানায় না। এখানে তার নীরবতাও দোষ, আর প্রতিবাদ তো তারও বড় অপরাধ। চুপচাপ অপমান সহ্য করাটাই অয়নের প্রতিদিনের অভ্যাস। হাতে জোর নাই নাকি তোর? কতক্ষণ ধরে একটা প্লেট হাতে দাঁড়িয়ে আছিস? তাড়াতাড়ি দে, মানুষ খেতে বসেছে, নাটক দেখতে না। অয়ন তড়িঘড়ি করে তরকারি বাটি হাতে নিল। হাত দুটো এমনিতেই কাঁপছিল। সারাদিনের অপমান, একটার পর একটা কটু কথা, আর বুকের ভেতর জমে থাকা চাপা কষ্ট, সব মিলিয়ে তার হাতটা আর স্থির থাকছিল না। সে দ্রুতভাবে প্লেটে তরকারি দিতে গেল, কিন্তু তাড়াহুড়োর মাঝেই হঠাৎ তার হাত ফসকে গেল। তরকারির ঝোল ছিটকে গিয়ে সরাসরি ভাবির শাড়ির ওপর পড়ে গেল। এক নিমিষে সাদা শাড়িটার এক পাশে হলুদ ঝোলের বড় দাগ লেগে গেল। কয়েক সেকেন্ডের জন্য পুরো ডাইনিং নিস্তব্ধ হয়ে গেল। অয়ন হতভম্ব হয়ে তাকিয়ে রইল। তার মুখ শুকিয়ে গেল। সরি ভাবি, আমি আসলে কথা শেষ হওয়ার আগেই ঠাস করে ভাবি সজোরে মারা থাপ্পড়ে অয়নের মুখ একপাশে ঘুরে গেল। তার হাত থেকে তরকারির বাটিটা মেঝেতে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। ঝোল ছড়িয়ে পড়ল চারিদিকে। অয়ন কয়েক সেকেন্ড স্থির হয়ে দাঁড়িয়ে রইল। গালটা জ্বলে উঠেছে, কিন্তু তার চেয়েও বেশি পড়ছে বুকের ভেতরটা। ইচ্ছে করে করেছিস তাই না? একটু খাবার দিতে বলেছি আর রাগ দেখিয়ে আমার শাড়িটাই নষ্ট করে দিলি। এই শাড়িটার দাম জানিস? তোর মতো অকর্মার 3 মাসের খরচ চলে যাবে এটা দিয়ে। ইচ্ছে করেই করেছিস। সারাদিন মুখ গোমরা করে থাকিস, মনে মনে রাগ জমে আছে, তাই সুযোগ পেয়ে আমার উপর ছাইলি। না ভাবি, বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে করি নাই। হাত ফসকে গেছে, আমি দেখিনি। চুপ, একদম চুপ। এখন আবার মিথ্যাও বলছিস? চোখে দেখিস না নাকি ইচ্ছে করেই অন্ধ সেজে থাকিস? অয়ন মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার গালটা লাল হয়ে গেছে, চোখের কোণে পানি এসে জমেছে, কিন্তু সে মাথা নিচু করে দাঁতে দাঁত চেপে নিজেকে সামলে নিল। কারণ সে জানে এখন যদি চোখের পানি পড়ে তাহলে সেটাও তার দোষ হবে। তোর কি সমস্যা? হ্যাঁ, 2টা কাজও ঠিক মতন করতে পারিস না? সারা দিন বাড়িতে বসে বসে খাস, আর এতটুকু কাজ করতেও হাত কাঁপে? নাকি সত্যি ইচ্ছে করে করছিস? আমি আগেই বলেছি এই ছেলেটার স্বভাব ভালো না, চুপচাপ থাকে বলে সবাই ভাব দেখায়। আসলে ভেতরে ভেতরে বিষ ভরা। দেখলেন তো মা, আজকে ভাবির শাড়ি নষ্ট করেছে, কাল না জানি কি করবে। অয়ন, দিন দিন তোর সাহস এত বাড়ছে কিভাবে? এখন তুই সংসারের মানুষদের জিনিসপত্র নষ্ট করা শুরু করেছিস। একটা টাকা আয় করিস না, উল্টো বসে বসে ক্ষতি করিস। এত বড় হয়েছিস, তবু একটুও দায়িত্ববোধ নেই। অকাজের একটা ছেলে, সংসারে বোঝা ছাড়া আর কিচ্ছু না। খাওয়া লাগে, পড়া লাগে, কিন্তু কাজের বেলায় শূন্য। লজ্জা করে না তোর? চারিদিক থেকে একটার পর একটা কথা এসে অয়নের বুকের ভেতর ছুরির মতো বিঁধতে লাগলো। একটা ভুল, সেটাও ইচ্ছে করে না। তবুও এখানে তার ভুল মানেই অপরাধ, তার ব্যাখ্যা মানেই মিথ্যা, তার নিরাপত্তা মানেই দোষ স্বীকার। অয়ন ঠোঁট কামড়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সে শুধু একবার ভাবির শাড়ির দাগটার দিকে তাকালো, তারপর নিজের কাঁপতে থাকা হাতের দিকে। এই হাত দিয়ে সে কাউকে আঘাত করতে চায়নি, কাউকে কষ্ট দিতেও চায়নি। তবু কেন জানি তার দ্বারা সবসময় ভুল হয়েই যায়। আমি সত্যি ইচ্ছে করে করি নাই। কথাটা খুব আস্তে করে বলল সে, কিন্তু তার সেই ভাঙ্গা কণ্ঠে সত্যিটুকু শোনার মতো মানুষ নেই। টেবিলে একজনও ছিল না। আজ রাতে তোর খাবার বন্ধ। আমার এত দামি শাড়ি নষ্ট করবি আর শাস্তি পাবি না তা তো হতে পারে না। একদিন না খেলে মরবি না, বরং বুঝবি কোন জিনিসের দাম নষ্ট করতে কতটা লাগে। ভাবির কথাটা শুনে অয়ন একবার মাথা তুলে তাকালো। তার চোখ দুটো কেমন ফাঁকা হয়ে গেল। মনে হলো এই কথাটাও বুঝি সে আগেই জানতো। এই বাড়িতে তার জন্য অপমান নতুন না, শাস্তিও নতুন না। নতুন শুধু এই যে প্রতিবারই সে ভাবে হয়তো এবার কেউ তার হয়ে একটা কথা বলবে, কিন্তু প্রতিবারের মতো আজও সে ভুল ভেবেছে। একদম ঠিক বলেছো ভাবি, ওর শাস্তি পাওয়া দরকার। দিন দিন ওকে বেশি ছাড় দেওয়া হচ্ছে বলেই মাথায় উঠে বসছে। আর শাড়ি নষ্ট করেছে, কাল না জানি কি করবে।
একদিন না খেলে কিচ্ছু হবে না, উল্টো শিক্ষা হবে। ঠিকই তো, কাজের বেলায় তো শূন্য, উল্টে ক্ষতি করে। শাস্তি তো পেতেই হবে, না হলে এসব স্বভাব কখনো ঠিক হবে না। আজ ওকে কেউ খাবার দিবে না। যেখানে ভুল করবে সেখানেই শাস্তি পাবে। এত বড় হয়েছে, এখনো কাজ শেখেনি। শিখতে হলে একটু কষ্ট তো পেতেই হবে। ঠিকই হয়েছে, অকাজের মানুষের এভাবেই শিক্ষা দিতে হয়। অন নিঃশব্দে দাঁড়িয়ে রইল। একটা মানুষও বলল না থাক, ছেলেটা ভুল করে ফেলেছে। একটা মানুষও বলল না স্বাধীন কিছু খায়নি, অন্তত আজ খেতে দাও। একটা মানুষও না। সবই যেন খুব স্বাভাবিকভাবেই তার শাস্তিটা মেনে নিল। যেন এই বাড়িতে অয়নের না খেয়ে থাকা খুব সাধারণ একটা ব্যাপার। অয়ন টেবিলের পাশে দাঁড়িয়ে রইল। এক এক করে সবার প্লেটে ভাত উঠলো, তরকারি উঠলো, মাছ উঠলো, সালাদ উঠলো। সবাই স্বাভাবিকভাবে খেতে শুরু করলো। কেউ কথা বলছে, কেউ হাসছে, কেউ খাবারের স্বাদ নিয়ে মন্তব্য করছে। যেন কিছুই হয়নি। যেন এই টেবিলের এক কোণে একটা ছেলে দাঁড়িয়ে নেই, যার গালে থাপ্পড়ের দাগ, চোখে অপমানের পানি আর পেটে তীব্র ক্ষুধা। অন শুধু চুপচাপ দাঁড়িয়ে রইল, কারোর দিকে তাকলো না, কিছু বলল না। শুধু নিঃশব্দে দেখলো এই বাড়িতে তার ক্ষুধারও কোনো দাম নেই। খাওয়া শেষ হতেই অয়ন চুপচাপ প্লেটগুলো সরিয়ে নিল, টেবিল মুছলো, ভাঙ্গা বাটির টুকরোগুলো কুড়িয়ে তুলল, মেঝেতে পড়ে থাকা তরকারির দাগ পরিষ্কার করলো। যে ভুলটা সে ইচ্ছে করে করেনি, সেই ভুলের সব চিহ্ন নিজেকেই মুছে ফেলতে হলো। সব কাজ শেষ করে অয়ন ধীরে ধীরে নিজের ছোট্ট ঘরে ফিরে এলো। দরজা লাগাতেই এতক্ষণ শক্ত করে আটকে রাখা বুকটা হুড়মুড় করে ভেঙে পড়ল। অয়ন বিছানায় বসে পড়ল, তারপর আর নিজেকে সামলাতে পারল না। দু হাত দিয়ে মুখ চেপে ফুপাতে ফুপাতে কাঁদতে লাগলো। সেই কান্নার শব্দ খুব ছোট, খুব চাপা, খুব নিঃশব্দ, কারণ এই বাড়িতে জোরে কাঁদারও অধিকার তার নেই। কেন আল্লাহ, আমার জীবনটা এমন কেন? আমি কি এতটাই খারাপ? আমি কি এতটাই অযোগ্য? কেন কেউ আমাকে বুঝে না? কেন কেউ আমাকে একটু ভালোবাসে না? আমি কি সত্যি একটু ভালোবাসা পাওয়ার যোগ্য না? আমি কি সত্যি এই পৃথিবীতে একদম একা? অনেক চোখের পানি বালিশ ভিজিয়ে দিল। ক্ষুধায় তার পেট জ্বলছে, গালটা এখনো ব্যথা করছে, কিন্তু তার চেয়েও বেশি ব্যথা করছে বুকের ভেতরটা। শরীরের ক্ষুধা সহ্য করা যায়, কিন্তু আপন মানুষদের অবহেলা সেটা সহ্য করা যায় না। অন মাথা নিচু করে দুহাত তুলে আল্লাহর কাছে ফিসফিস করে বলল, আল্লাহ, আমি তো কারো ক্ষতি চাইনি। আমি তো শুধু একটু ভালোবাসা চেয়েছিলাম, একটু আপন মানুষ চেয়েছিলাম, একটু শান্তি চেয়েছিলাম। এতটুকু চাওয়া কি খুব বেশি ছিল? আপনি আমাকে এত কষ্ট কেন দিলেন? আমি কি এতটাই খারাপ? আমি কি এতটাই অপ্রয়োজনীয়? যদি আমার জীবনে ভালোবাসা নাই লিখে রাখতেন, তাহলে আমাকে এমন হৃদয় দিলেন কেন, যে হৃদয় অবহেলায় ভাঙে, অপমানে কাঁদে, আর ভালোবাসা না পেলে প্রতিদিন একটু একটু করে মরে যায়? আল্লাহ, আমি আর পারছি না, সত্যি আমি আর পারছি না। রাত গভীর হলো, বাড়ির আলো সব একে একে নিভে গেল। সবে পেট ভরে ঘুমিয়ে পড়ল। শুধু অয়নের ঘরে ছোট্ট আলোটা জ্বলতে থাকলো। সেই আলোয় দেখা গেল একটা ছেলে খালি পেটে ভাঙ্গা মনে চোখ ভরা কান্না নিয়ে নিঃশব্দে রাত পার করছে। রাতের কান্না, খালি পেটের জ্বালা আর বুক ভরা অপমানই কখন যে অয়নের চোখ লেগে গিয়েছিল সে নিজেও জানে না। ঘুমটা খুব গভীর ছিল না, বরং ক্লান্তি দিতে জোর করে চোখ বন্ধ হয়েছিল। মনে হচ্ছিল শরীরটা বিছানায় পড়ে আছে, কিন্তু মনটা এখনো রাতের সেই কান্নায় ভেতরেই আটকে আছে। ঠিক তখনই সকালে নিস্তব্ধতা চিরে কর্কশ একটা কণ্ঠস্বর ভেসে এলো। এই অয়ন, কই তুই? এখনো ঘুমাচ্ছিস নাকি? আমার মেয়েকে স্কুলে দিতে যেতে হবে। কতদিন বলতে হবে তোকে? হ্যাঁ, একটা কাজও কি সময় মতো করতে পারিস না? চিৎকারের শব্দে অয়ন ধরফর করে উঠে বসলো। ঘুম জড়ানো চোখে, এলোমেলো চুল, ক্লান্ত মুখ। মুহূর্তেই সব গুছিয়ে ফেলার চেষ্টা করলো সে। গত রাতের কানেই চোখ দুটো এখনো ফুলে আছে, মাথাটা কেমন ঝিমঝিম করছে, পেটটা এখনো খালি। কিন্তু এই বাড়িতে অসুস্থতা দেখানোর অধিকার নেই তার। অয়ন তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে দাঁড়ালো। আসছি ভাবি, এখনই আসছি। নবাব জাতের তো ঘুমই ভাঙে নাই এখনো। কখন যাবেন উনি? স্কুল কি ওনার জন্য বসে থাকবে? সকাল সকাল একবার ডাক দিলেই হয় না? মহারাজকে 3 বার ডাকা লাগে। অয়ন দ্রুত মুখে পানি ছিটিয়ে ঘর থেকে বের হয়ে এলো। ডাইনিং পেরিয়ে ড্রয়িং রুমে আসতেই দেখলো ভাবি কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, চোখে মুখে বিরক্তি, গলায় আগুন।
তার পাশে ছোট্ট তিথি স্কুল ড্রেস পরে পিঠে ব্যাগ ঝুলিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে, মুখটা গম্ভীর। মনে হয় এ বাড়ির পরিবেশটা এই ছোট্ট মেয়েটাও বুঝে গেছে। কি দেখছিস দাঁড়িয়ে দাঁড়িয়ে? তাড়াতাড়ি তিথিকে নিয়ে যা, লেট হয়ে গেলে স্কুল থেকে আবার আমাকে শুনতে হবে। চলো মা। আর নিচু হয়ে তিথির ছোট্ট ব্যাগটা ঠিক করে দিল। জুতোর ফিতে খুলে গিয়েছিল, সেটাও ঝুঁকে বেঁধে দিল। তারপর খুব আলতো করে মেয়েটার মাথায় হাত রাখলো। এই বাড়িতেই হয়তো একমাত্র এই ছোট্ট মেয়েটার সাথেই অয়ন একটু নরম হতে পারে। চাচ্চু, তুমি কাল খাওনি? অয়ন থমকে গেল। এক মুহূর্তের জন্য তার বুকটা কেমন কেঁপে উঠল। এত বড় বাড়িতে এতগুলো মানুষ কেউ বুঝল না, শুধু ছোট্ট একটা মেয়ে বুঝে গেল। অয়ন মিলান হেসে তিথির গালে হাত রাখল। না মা, খেয়েছি। তুমি চলো, না হলে দেরি হয়ে যাবে। মিথ্যে বলছো, তোমার চোখ লাল, তুমি কেঁদেছো। অয়ন দ্রুত মুখ ঘুরিয়ে নিল। গলার কাছে হঠাৎ কেমন দলা পাকিয়ে উঠল। এই ছোট্ট মেয়েটার সামনে সে ভাঙতে চাইল না। অয়ন শুধু তিথির ছোট্ট হাতটা নিজের হাতে শক্ত করে ধরল। চলো মা। অয়ন তিথিকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এলো। সকালে নরম রোদ উঠেছে, রাস্তায় মানুষজনের ভিড় বাড়ছে। শিশুরা ইউনিফর্ম পরে বাবা মায়ের হাত ধরে স্কুলে যাচ্ছে। কেউ মেয়ের ব্যাগ ধরেছে, কেউ ছেলের পানির বোতল ঠিক করে দিচ্ছে। চারপাশের সকালটা খুব স্বাভাবিক, খুব সাধারণ, শুধু অয়নের ভিতরটা ছাড়া। সে তিথির ছোট্ট হাত ধরে ধীরে ধীরে স্কুলের দিকে হাঁটতে লাগলো। মুখে কোনো কথা নেই, চোখেও ঘুম নেই, পেটে খাবার নেই, তবুও হাঁটছে। কারণ এই বাড়িতে অয়নের ক্লান্তি থেমে থাকার কারণ না। অয়নের কাজ আছে, অয়নের দায়িত্ব আছে, শুধু অয়নের জন্য কেউ নেই। অয়ন তিথিকে স্কুলের গেট পর্যন্ত পৌঁছে দিল। ছোট্ট মেয়েটা ভেতরে ঢোকার আগে একবার পেছন ফিরে তাকালো। অয়ন ম্লান হেসে হাত নেড়ে দিল। তিথিও ছোট্ট করে হাত নেড়ে ধীরে ধীরে স্কুলের ভেতর ঢুকে গেল। কয়েক সেকেন্ড অয়ন গেটের সামনে দাঁড়িয়ে রইল। ছোট ছোট বাচ্চাগুলো হাসতে হাসতে স্কুলে ঢুকছে। কারো হাত বাবা ধরে আছে, কারোর হাত মা। কেউ বাচ্চার কপালে চুমু দিচ্ছে, কেউ টিফিন বক্সটা ঠিক করে দিচ্ছে। অয়ন স্থির চোখে সেসব দেখল। একটা দীর্ঘশ্বাস অজান্তেই বুকের ভেতর বেরিয়ে এলো। তার জীবনে এমন সকালের স্মৃতি কোনোদিন ছিল না। ছিল না কারোর হাত ধরা, ছিল না কারোর মায়া, ছিল না কারোর অপেক্ষা। কিছুক্ষণ পর অয়ন ধীরে ধীরে বাড়ির পথে হাঁটতে লাগলো। সকালের রোদটা একটু একটু করে চড়ে যাচ্ছে। খালি পেটে শরীরটা কেমন দুর্বল লাগছে। গত রাত থেকে তার পেটে এক ফোঁটা খাবারও যায়নি। ক্ষুধায় বুকটা চলে যাচ্ছে, মাথাটাও কেমন হালকা লাগছে। তবু সে হাঁটছে, কারণ তার ক্লান্তি, তার ক্ষুধা, তার অসুস্থতা, এসবের দাম এই বাড়িতে কেউ দেয় না। বাড়ি ফিরতে দরজার সামনে দাঁড়িয়ে থাকা ভাবির গলা কানে এলো। ঠিক মতো পৌঁছে দিচ্ছিস তো? হ্যাঁ ভাবি, পৌঁছে দিচ্ছি। হুম। ভাবি একবার তাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখে নিল। চোখে মুখে এমন ভাব যেন অয়ন কোনো বড় অপরাধ করে এসে দাঁড়িয়েছে। তারপর ঠান্ডা গলায় বলল, আমার কাপড়গুলো কেচে দে, বাথরুম রাখা আছে, আজকেই ধুতে হবে, অনেক কাপড় জমে গেছে। অয়ন কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তার গলাটা শুকিয়ে আছে, পেটের ভেতরটা মোচড় দিচ্ছে, মাথাটা কেমন ঝিমঝিম করছে। সে খুব আস্তে বলল, ভাবি আমি একটু খেয়ে নিই, অনেক ক্ষুধা লাগছে, তারপর কাপড় ধুয়ে দিচ্ছি। অনেক কণ্ঠে ক্লান্তি ছিল, ক্ষুধা ছিল, আর ছিল এক ফোঁটা মিনতি। কিন্তু ভাবির চোখে সেটুকু নরম হলো না। না, আগে কাজ তারপর খাবার। একটা কাজ না করেই খাবার খাবি, এত আরাম কিসের? দুইটা কাপড় কাচলেই তো মরে যাবি না? আগে কাজ শেষ কর, তারপর যা খুশি করিস। কিন্তু ভাবি আমি কাল রাত থেকেও কিছু। আমি এক কথা দুইবার বলি না অয়ন, আগে কাজ তারপর খাবার। অয়ন থেমে গেল, তার ঠোঁট দুটো শুকিয়ে এলো। আর একটা কথাও বলল না, কারণ সে জানে এই বাড়িতে ক্ষুধাচ্ছে, কাজের দাম বেশি। এখানে তার শরীরের আগে সবার আদেশের মূল্য। অয়ন চুপচাপ মাথা নিচু করলো, তারপর ধীরে ধীরে বাথরুমের দিকে হাঁটতে লাগলো। বাথরুমে এক কোণে কাপড়ে বড় একটা স্তূপ পড়ে আছে। শাড়ি, বড় ভাইয়ের শার্ট, বোনের জামা, তিথির স্কুল ড্রেস সব একসাথে ফেলে রাখা। অয়ন কিছুক্ষণ সেই কাপড়গুলোর দিকে তাকিয়ে রইল। তারপর নিঃশব্দে বালতিতে পানি ভরল, সাবান হাতে নিল, আর খালি পেট, ঝিম ধরা মাথা আর ভাঙা মন নিয়ে এক এক করে কাপড় ঘষতে শুরু করলো। তার ক্ষুধা তখনও জ্বলছিল, কিন্তু সেই ক্ষুধার চেয়েও বেশি জ্বলছিল তার ভেতরটা।
অয়ন চুপচাপ একটার পর একটা কাপড় কাচতে লাগলো। সাবানের ফেনায় তার হাত দুটো কুচকে গেল, আঙ্গুলের ডগা সাদা হয়ে উঠল। কাপড়ের সঙ্গে সঙ্গে মনে হচ্ছিল সেও যেন নিজের ভেতরের ক্লান্তিটাও ঘষে ঘষে ধুয়ে ফেলছে। একটা শার্ট, একটা শাড়ি, একটা ওড়না, একটা স্কুল ড্রেস সব কেচে পানি ছড়িয়ে বালতিতে গুছিয়ে রাখলো। খালি পেটে বারবার মাথাটা ঘুরে উঠছিল, কিন্তু থামার সুযোগ নেই। এ বাড়িতে অয়নের ক্লান্তি দেখার কেউ নেই, তাই সে থামল না। সব কাপড় ধোয়া শেষ করে অয়ন ভারী বালতিটা হাতে তুলে নিল। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ছাদে উঠল। সকালের রোদটা ততক্ষণে অনেকটাই চড়া হয়ে গেছে। গরম রোদ মাথার উপর ঝলসে পড়ছে, তবুও অয়ন একটার পর একটা কাপড় মেলে দিতে লাগলো। দড়িতে শাড়ি ঝুলালো, শার্ট ঝুলালো, ছোট্ট তিথির স্কুল ড্রেসটাও খুব যত্ন করে মেলে দিল। সব কাজ শেষ করে সে একবার হাঁপ ছেড়ে দাঁড়ালো। ঘামে তার পুরো শরীর ভিজে গেছে, কপাল পেয়ে ঘাম গড়িয়ে পড়ছে। পেটের ভেতরটা ক্ষুধায় মোচড় দিচ্ছে, তবু একটা শব্দ করল না সে। অয়ন ধীরে ধীরে নিচে নেমে এলো। ডাইনিংয়ে ঢুকতেই তার চোখ গিয়ে থামালো টেবিলের এক কোণে। সেখানে একটা প্লেটে সামান্য ভাত রাখা, পাশে একটা ছোট্ট বাটিতে অল্প একটু তরকারি। ভাতটুকু ঠান্ডা হয়ে গেছে, তরকারির উপরে তেলের আস্তরণ জমে উঠেছে। স্পষ্ট বোঝা যায় সবাই খাওয়া শেষ করার পর যা বেঁচে ছিল সেখান থেকেই তার জন্য রাখা হয়েছে। অয়ন কয়েক সেকেন্ড স্থির হয়ে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে চেয়ার টেনে বসলো। কোনো অভিযোগ নেই, কোনো প্রশ্ন নেই, শুধু নিঃশব্দে প্লেটটা নিজের সামনে টেনে নিল। খুব ধীরে এক মুঠো ভাত মুখে তুলল। ঠান্ডা ভাত, নুন কম, তরকারি, তবু এই মুহূর্তে এটাই তার কাছে বাঁচার মতো। সে চুপচাপ খেতে লাগলো, মাথা নিচু করে, কথা ছাড়া, শব্দ ছাড়া, যেন খাচ্ছে না, শুধু নিজের ক্ষুধাটাকে কোনো মতে থামিয়ে দিচ্ছে। খাওয়া শেষ করে অয়ন গ্লাস ভর্তি পানি খেলো। তারপর নিজের প্লেটটাও নিজেই ধুয়ে রেখে দিল, কারণ এই বাড়িতে তার জন্য কেউ কিছু গুছিয়ে রাখে না, সব কাজ নিজেকেই করতে হয়। অয়ন ধীরে ধীরে নিজের ছোট্ট ঘরে ফিরে এলো। দরজা টেনে ভেতরে ঢুকে বিছানার এক কোণে বসে পড়ল। শরীরটা ভীষণ ক্লান্ত, মাথাটা এখনো ভার, কিন্তু তার চেয়েও বেশি ক্লান্ত তার মন। অয়ন মাথা নিচু করে মনে মনে তিক্ত হেসে বলল, নিজের বাড়িতে নিজের মানুষদের মাঝে নিজেকেই কাজের লোকের মতো কাজ করে খেতে হয়। কি অদ্ভুত না? এই বাড়িতে আমারও জন্ম হয়েছে, আমিও এই পরিবারেরই ছেলে, তবুও আমার ভাগ্যে কখনো আদর জোটেনি। জুটেছে শুধু আদেশ, জুটেছে শুধু কাজ, জুটেছে শুধু অপমান। অন্যরা এই বাড়িতে থাকে মানুষ হয়ে, আর আমি থাকি একটা প্রয়োজন হয়ে। যখন কাজ লাগে তখন আমার দরকার পড়ে, কাজ শেষ হলে আমি আবার অপ্রয়োজনীয়। কি বিচিত্র আমার জীবন! নিজের বাড়িতেই আমি অতিথি নই, আপনজনও নই, আমি শুধু একটা বিনা বেতনের কাজের লোক। অয়নের বুকের ভেতরটা হঠাৎ করে কেমন মোচড় দিয়ে উঠল। সে ধীরে ধীরে মাথা তুলে শূন্য চোখে সামনে তাকালো। এমন ভাগ্য কেন আমার? কেন আমার জীবনটা এতটা শূন্য? কেন আমি নিজের মানুষদের মাঝেই এতটা পর? আমি কি সত্যি একটু ভালোবাসাও পাওয়ার যোগ্য না? সারাদিনের কাজ, অপমান আর না বলা কষ্টের ভারে ধীরে ধীরে রাত নেমে এলো। বাড়ির সব কাজ গুছিয়ে এক এক করে সবাই নিজেদের ঘরে ঢুকে গেল। ডাইনিং এর আলো নিভে গেল, ডাইনিং রুম নিস্তব্ধ, চারপাশে নেমে এলো গভীর রাতের স্তব্ধতা। পুরো বাড়িটা ঘুমিয়ে পড়েছে, কিন্তু এবারে সবাই ঘুমালেও সবাইয়ের মন ঘুমায় না। কারো কারো ভেতরে অন্ধকার রাতের চেয়েও বেশি অন্ধকার চিন্তা জেগে থাকে। নিজের ঘরে বড় ভাই বিছানার একপাশে হেলান দিয়ে বসে আছে। ভাবি আলমারির সামনে দাঁড়িয়ে গহনার বাক্সটা গুছাচ্ছিল। কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ ভাবির ঠোঁটে একটা হিসেবি হাসি ফুটে উঠল। শুনছ? বলো। অয়নকে নিয়ে কি ভেবেছ কিছু? আবার কি ভাববো? যেমন আছে তেমনই আছে। এইভাবেই থাকবে? মানে খুব সোজা। অয়ন যদি এই বাড়িতে থাকে তাহলে ভবিষ্যতে এই বাড়ির সম্পত্তিতে ওর ভাগ থাকবে। ভাই কিছুক্ষণ চুপ করে রইল। ভাবির কথাটা মাথায় ঢুকতেই তার মুখ গম্ভীর হয়ে গেল। এই বাড়ি, এই জমি, এই ব্যবসা, সব কিছুর ভাগ কি ওকে দেবে নাকি? সারা জীবন বসে বসে খাবে আর শেষে সমান ভাগ নিয়েও যাবে? কথাটা তো মিথ্যা নয়। বাবার যা আছে আইন অনুযায়ী অয়নেরও ভাগ দাঁড়ায়। সেটাই তো বলছি, এখনই কিছু না করলে পরে কিন্তু দেরি হয়ে যাবে। আজকে ও চুপচাপ আছে বললেও কাল থাকবে তার কোনো গ্যারান্টি আছে? কাল যদি হঠাৎ অধিকার নিয়ে দাঁড়িয়ে যায় তখন কি করবে? তাহলে কি করতে বলছো?
ভাবি ধীরে ধীরে আলমারি বন্ধ করে ভাইয়ের সামনে এসে দাঁড়ালো। তার ঠোঁটে কোণে একটা ঠান্ডা কুটিল হাসি। ওকে এই বাড়ি থেকে সরাতে হবে, একেবারে এমনভাবে সরাতে হবে যাতে আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে না পারে। কিন্তু কিভাবে? খুব সহজ, চুরির দোষ চাপিয়ে দাও। আমার কিছু গয়না লুকিয়ে রাখবো, তারপর সকালে সবার সামনে বলবো গয়না নেই, বাড়ির বাইরে কেউ আসেনি। তাহলে চুরি করেছে কে? সবার সন্দেহ যাবে সরাসরি অয়নের দিকে। কিন্তু শুধু সন্দেহ হবে? সন্দেহ না, প্রমাণও থাকবে। ভাবি ধীরে ধীরে ডয়ের খুলে একটা ছোট্ট সোনার চেন বের করলো, আঙ্গুলে দুলিয়ে ঠান্ডা গলায় বলল, এটা কাল ওর রুমে রেখে দিব, তারপর গয়নাগুলো গায়েব। আর এই চেন পাওয়া যাবে অয়নের ঘরে, বাস চোরা পাওয়া যাবে, প্রমাণও পাওয়া যাবে। তারপর পুলিশে খবর। একদম, চুরির কেসে পুলিশে দিলে ওর মুখে যতই সত্যি থাকুক কেউ শুনবে না, উল্টো সবাই বলবে অকর্মা ছেলে শেষে চোরা হলো। আর একবার পুলিশে গেলে ওর নামে দাগ লেগে যাবে, তারপর ওকে এই বাড়ি থেকে তাড়ানো আরো সহজ হবে। শুধু তাড়ানো না, এমনভাবে শেষ হবে যাতে কোনোদিন ফিরে এসে সম্পত্তির ভাগ চাইতে না পারে। দুজনের চোখে রহস্য অন্ধকার। এইরকম লোভ রক্তের সম্পর্কের আড়ালে কতটা ভয়ঙ্কর নিষ্ঠুরতা লুকিয়ে থাকতে পারে, আজ রাতই তার নীরব সাক্ষী হয়ে রইল। এক ঘরে একটা ভাই নিজের ভাইকে চিরদিনের মতো শেষ করে দেওয়ার পরিকল্পনা করছে, আরেক ঘরে সেই ভাইটাই সারাদিনের ক্লান্তি আর অপমান নিয়ে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছে। সে জানে না তার আপন মানুষগুলো আজ রাতে তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অন্ধকার লিখে ফেলেছে। সকালটা অদ্ভুত রকম স্বাভাবিকভাবেই কেটে গেল, যেন কিছুই হয়নি, যেন রাতের অন্ধকারে কেউ কারোর সর্বনাশের পরিকল্পনা করেনি। আগের মতোই চুপচাপ নিজের কাজ করে গেছে, কখনো রান্নাঘরে, কখনো বাজারে ব্যাগ হাতে, কখনো তিথির বই গুছিয়ে দিচ্ছে। সবকিছু যেন প্রতিদিনের মতোই, কিন্তু এই স্বাভাবিকতার আড়ালে দুজোড়া চোখ সারাক্ষণ সুযোগ খুঁজে গেছে। দুপুর গড়াতেই হঠাৎ পুরো বাড়ি কাঁপিয়ে ভাবি চিৎকার শোনা গেল, না, আমার গয়না, আমার গয়নার বাক্স। এক চিৎকারে পুরো বাড়ি তোলপাড় হয়ে গেল। মা রান্নাঘর থেকে ছুটে এলেন, বোন নিজের ঘর থেকে দৌড়ে বের হলো, বড় ভাই তাড়াতাড়ি করে ড্রয়িং রুমে এলো। অয়নও রান্নাঘরের পাশ থেকে চমকে উঠে ছুটে এলো। কি হয়েছে? চিৎকার করছো কেন? আমার গয়না নেই, আমার গয়নার বাক্সে এক সেট গয়না ছিল, কানের দুল, চেন, ব্রেসলেট, সব নেই, সব গায়েব। কি বলছো ভাবি? গয়না নেই মানে? আমি একটু আগে আলমারি খুলে দেখি সব নেই, সব গায়েব। মুহূর্তের মধ্যে পুরো বাড়িতে উত্তেজনা ছড়িয়ে পড়ল। সবাই ছোটাছুটি শুরু করে দিল। আলমারি খোঁজা শুরু হলো, ড্রয়ার খোঁজা হলো, বিছানার নিচে দেখা হলো, ড্রেসিং টেবিল, বাথরুম, রান্নাঘর, এক এক করে সব জায়গা তছনছ করে খোঁজা হলো, কিন্তু কোথাও কিছু পাওয়া গেল না। ভাবি কপালে হাত দিয়ে সোফায় বসে নাটকীয় গলায় কাঁদতে শুরু করলো। হায় আল্লাহ, আমার গয়নাগুলো, এত দামের গহনা, সব শেষ, সব শেষ হয়ে গেল। দাঁড়িয়ে দাঁড়িয়ে সবারই হঠাৎ তোলপাড় দেখছিল, তার বুকের ভেতরটা কেমন অজানা অস্বস্তিতে কেঁপে উঠছিল। কিছু একটা যেন ঠিক লাগছিল না, খুব অদ্ভুত লাগছিল সব কিছু। হঠাৎ ভাবি কান্না থামিয়ে চোখ মুছে ধীরে ধীরে মাথা তুলল, তারপর সোজা আঙ্গুল তুলে বলল, এই কাজ অয়ন ছাড়া আর কারো হতে পারে না। এক মুহূর্তে সব চোখ ঘুরে গিয়ে অয়নের মুখে এসে থামলো। অয়ন যেন জমে গেল। কি? এই বাড়ির বাহিরে কেউ আসেনি, ঘরের মানুষ ছাড়া এই কাজ কারো পক্ষে সম্ভব না। আর ঘরের মধ্যে সবচেয়ে বেশি কার ঘরে যাওয়া আসা? অয়নের। সব জায়গায় ওর হাত, সব ঘরেও ঢোকে, আমার রুমেও আসে, ও ছাড়া এই কাজ আর কারো না। ভাবি, আপনি কি বলছেন? আমি এমন কাজ করি নাই, আমি চুরি করি নাই। তাহলে গয়না গেল কোথায়? আকাশ উড়ে গেল? আমি আগেই বলেছিলাম ওর স্বভাব ভালো না, চুপচাপ থাকে বলে সবাই বুঝতে পারে না ভেতরে ভেতরে কত কিছু লুকিয়ে আছে। অয়ন, সত্যি করে বল, তুই নিয়েছিস? না মা, আমি কিছু নেই নাই, আমি চুরি করি নাই। অয়নের কণ্ঠ কেঁপে উঠল, চোখে মুখে স্পষ্ট আতঙ্ক। সে একবার সবার দিকে তাকালো, একবার শুধু একবার চাইল কেউ তার চোখ দেখে বুঝুক সে সত্যি বলছে, কিন্তু কেউ তার চোখ দেখলো না। সবে শুধু তার দিকে অভিযোগের দৃষ্টিতে তাকিয়ে রইল। মুখে বললেই হবে? চোরেরা কি কোনোদিন নিজের মুখে চুরি স্বীকার করে? আমি চোর না ভাবি, আমি এমন কাজ করি নাই। তাহলে প্রমাণ হোক, সার্চ করব, অয়নের রুম সার্চ করব। যদি কিছু না পাই তাহলে আমি নিজে ওর কাছে মাপ চাইবো, আর যদি পাই। ভাবি কথাটা শেষ না করে অয়নের দিকে এমনভাবে তাকালো যেন শিকার ধরার আগে শিকারীর চোখে যেমন নিষ্ঠুর শান্তি নামে। অয়ন নিঃশব্দে দাঁড়িয়ে রইল,
তার বুকের ভেতর ধক ধক শব্দ বাড়তে লাগলো। কেন জানি হঠাৎ তার খুব ভয় করতে লাগলো, ভীষণ ভয়। ভাবির কথাই পর ঘরের বাতাসটা যেন এক মুহূর্তে ভারী হয়ে গেল। স্থির হয়ে দাঁড়িয়ে আছে, বুকের ভেতর ধক ধক শব্দ, হাতের তালু ঘামে ভিজে গেছে, মাথার ভেতর কেমন শূন্য শূন্য লাগছে। কিন্তু সে এখনো বিশ্বাস করতে চাইছে হয়তো কিছুই হবে না, হয়তো সত্যিটা নিজেই প্রমাণ হয়ে যাবে, হয়তো কেউ না কেউ শেষ মুহূর্তে তার চোখের দিকে তাকিয়ে বুঝবে সে নির্দোষ। কিন্তু এই বাড়িতে অয়নের বিশ্বাস ভাঙার জন্য সবাই যেমন প্রস্তুত ছিল। চলো এখনই ওর রুম চার্জ হবে, আজ সব সত্যি বের হবে। ভাবি সামনে পিছনে মা বোন বড় ভাই অয়নকে মাঝখানে রেখে সবাই একসাথে তার ছোট্ট ঘরের দিকে গেল, যেন কোনো ভয়ঙ্কর অপরাধীর ঘরে তল্লাশি চালাতে যাওয়া হচ্ছে। অয়নের ঘর ছোট্ট, এমনিতে খুব সাধারণ, একটি ছোট্ট বিছানা, একটি পুরনো টেবিল, একটা ভাঙা চেয়ার, আর কোনায় রাখা কয়েকটা বই আর একটা জামা। এই ঘরে লুকিয়ে রাখার মতো কিছুই নেই, তবুও ভাবি এমনভাবে ঢুকলো যেন বহুদিনের হারানো ধন এখান থেকে বের হবে। ভাবি আলমারি খুলো, কাপড় টান মেরে ফেলে দিল, ডায়ের খুলে তছনছ করলো, বিছানার চাদর ছুঁড়ে ফেলো, বালিশ মেঝেতে ছুঁড়ে দিল, বোনও যোগ দিল, টেবিলে বইপত্র মেঝেতে ফেলে দিল। মা গম্ভীর মুখে দাঁড়িয়ে আছেন, ভাই চোখ কুচকে চারপাশ দেখছে। সবাই মিলে অয়নের ছোট্ট ঘরটাকে 5 মিনিটের মধ্যে এলোমেলো করে দিল। অয়ন দরজার পাশে দাঁড়িয়ে হতভম্ব চোখে সব দেখছিল, তার ছোট্ট ঘর যেখানে সে একা কাঁধে, একাই ভাঙে, একাই নিজেকে জোড়া দেয়। আজ সেই শেষ আশ্রয়টুকুও সবাই মিলে লুটে নিচ্ছে। আমি সত্যি কিছু করি নাই, আপনারা বিশ্বাস করেন আমি চুরি করি নাই। চুপ করে দাঁড়া, এখন সব বের হবে। ভাবি নিচু হয়ে বিছানার তোষকের নিচে হাত দিল কয়েক সেকেন্ড, তারপর হঠাৎ এই যে এই যে ভাবির হাত থেকে একটা সোনার চেন ঝুলে উঠল। ঘরটা এক মুহূর্তে নিস্তব্ধ। অনেক চোখ বড় হয়ে গেল, সে স্থির হয়ে তাকিয়ে রইল, তার মুখের রং মুহূর্তে সাদা হয়ে গেল। না না, এটা এটা এখানে কিভাবে? আমি এটা রাখিনি, আমি কিছু জানি না। কথা শেষ হওয়ার আগে মায়ের সজোরে মারা থাপ্পড়ে অয়নের মুখ ঘুরে গেল। লজ্জা করে না তোর? শেষে চুরি করেও শিখলি? আমরা তোকে খাইয়ে পরিয়ে রাখি, আর তুই আমাদেরই ঘরে চুরি করিস? মা আমি করি নাই, আমি কসম করে বলছি আমি এটা রাখি নাই। চুপ, একদম চুপ। চোরের আবার কসম? ছি, আমরা ভাবতাম ও ও শুধু অকর্মা, এখন দেখি চোরও। আমি না বলেছিলাম? ওর চেহারা দেখেই বুঝেছিলাম ওর ভেতরে সমস্যা আছে। চুপচাপ মুখ করে থাক, আসলে ভেতরে ভেতরে সব হিসাব করে। আজ গয়না চুরি করেছে, কাল না জানে কি করবে। আমাদের মুখে কালিমা মেখে দিলি তুই। এই বাড়িতে থেকে এই বাড়িতেই চুরি? তোকে মানুষ ভাবাটাই ভুল ছিল। ভাই বিশ্বাস করো আমি কিছু করি নাই। অয়নের কণ্ঠ কাঁপছে, চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। সে একবার ভাইয়ের দিকে তাকালো, একবার মায়ের দিকে, একবার শুধু চাইলো কেউ একজন তার কথা বিশ্বাস করুক। কিন্তু সবার চোখে শুধু ঘৃণা, শুধু অভিযোগ, শুধু অবিশ্বাস। বড় ভাই ফোন বের করে ঠান্ডা গলেই বলল, এবার পুলিশে খবর দিই, চোরের বিচার পুলিশই করবে। আমি চোর না। না ভাই, পুলিশ ডাকিস না, আমি সত্যি করি নাই। ভাই প্লিজ আমার কথা একবার শোন। কেউ শুনলো না। ভাই ঠান্ডা মাথায় পুলিশে ফোন করে দিল। অয়ন কাপা হাতে ভাইয়ের হাত ধরতে গেলে, ভাই প্লিজ আমি করি নাই, একবার বিশ্বাস করো। আমাকে ছবি না, চোর কোথাকার। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এলো, 2জন কনস্টেবল আর সঙ্গে একজন অফিসার। ঘরে ঢুকে সবাই একসাথে বলতে শুরু করলো, চুরি, গহনার প্রমাণ, অয়ন সব সাজানো গল্প এমনভাবে বলা হলো যেন সত্যিটা বহু আগেই প্রমাণিত। অয়ন কাঁদতে কাঁদতে বলল, স্যার আমি করি নাই, আমি চুরি করি নাই, আমাকে ফাঁসানো হচ্ছে, আমি কিছু জানি না। কিন্তু অফিসার শুধু একবার তার দিকে তাকালো, তারপর ঠান্ডা গলায় বলল, প্রমাণ তোমার ঘর থেকে পাওয়া গেছে, বাকি কথা থানায় গিয়ে বলবে। 2জন কনস্টেবল অয়নের হাত শক্ত করে ধরল। অয়ন ছটফট করে উঠল। স্যার বিশ্বাস করুন আমি চোর না, আমি কিছু করি নাই। মা ভাই আমি করি নাই। কেউ এগিয়ে এলো না, কেউ বলল না ছেলেটার কথা একবার শোনেন। কেউ বলল না ও এমন না, বরং সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তার ভেঙে পড়া দেখল। অয়নকে নিয়ে পুলিশ বাইরে বের হওয়ার আগে ভাবি ধীরে ধীরে অফিসারের পাশে গিয়ে দাঁড়ালো। অয়ন তখনও কাঁদছে, কেউ খেয়াল করলো না। ভাবি খুব নিচু গলায় বলছে,
স্যার, চুরির সাথে আরও 2-1টা কেসে ফাঁসিয়ে দিবেন। যত টাকা লাগে আমরা দিব। এ যেন সহজে আর বের হতে না পারে। অফিসার একবার ভাবির দিকে তাকালো, তারপর খুব আস্তে ঠোঁটের কোণে হালকা হাসি টেনে পড়ল। ব্যবস্থা হয়ে যাবে। অনেক কিছু শুনতে পায়নি, সে তখনও কাঁদছে, হাত ছাড়ানোর চেষ্টা করছে, বারবার বলছে আমি করি নাই, আমি চোর না, আমাকে বিশ্বাস করুন। কিন্তু তার সেই ভাঙ্গা গলা সত্যিটুকু শোনার মতো মানুষ সেখানে একজনও ছিল না। 7 বছর পরে সময় মানুষের জীবন বদলায়, কখনো ধীরে, কখনো নির্মমভাবে, কখনো আবার এমনভাবে যে একদিন আইনে নিজের প্রতিচ্ছবিকেও অপরিচিত লাগে। আজ সেই অয়ন আর আগের অয়ন নেই। যে ছেলেটা একদিন নিজের বাড়িতে অপমান শুনে শুনে বেঁচেছিল, যে ছেলেটা এক মুঠো ঠান্ডা ভাতের জন্য সারাদিন কাজ করে গিয়েছিল, যে ছেলেটা আপন মানুষের সামনে বারবার নিজেকে নির্দোষ প্রমাণ করতে চেয়েও একবারও বিশ্বাস পায়নি, আজ সে আর সেই অসহায় অয়ন নেই। আজ সে দাঁড়িয়ে আছে দেশের সবচেয়ে বড় এবং প্রভাবশালী ব্যবসায়ীদের কাতারে। আজ তার নামই শহরের সবচেয়ে বড় বড় প্রজেক্ট চলে, তার 100 কোটি টাকার ডিল হয়, তার এক সিদ্ধান্তে বাজারের দিক বদলে যায়। যে ছেলেটাকে একদিন নিজের পরিবার বোঝা বলেছিল, আজ সেই ছেলেটার নাম দেশের সবচেয়ে সফল তরুণ বিলিনিয়ারদের তালিকায়। শহরের মাঝখানে আকাশ ছোঁয়া এক বিশাল আলিশান বিল্ডিং, কাছিমোড়া দৃষ্টিনন্দন সেই বহুতল ভবনের সবচেয়ে উপরকার ছাদে দাঁড়িয়ে আছে অয়ন। কালো স্যুট, সাদা শার্ট, হাতে দামি ঘড়ি, চোখে চাপা গাম্ভীর্য। আজ তাকে দেখলে কেউ বলবে না একদিন এই ছেলেটার কাছে এক প্লেট ভাতও বিলাসিতা ছিল। তার সামনে পুরো শহরটা ছোট হয়ে পড়ে আছে, উঁচু উঁচু বিল্ডিং, দূরে ব্যস্ত রাস্তা, গাড়ির শব্দ, মানুষের ছুটে চলা, সবকিছু যেন নিচে পড়ে আছে। আর অয়ন দাঁড়িয়ে আছে সবকিছুর অনেক উপরে। কিন্তু মানুষের উচ্চতা বদলালেও সব স্মৃতি বদলায় না। কিছু স্মৃতি সময় যত যায় তত গভীর হয়ে বুকের ভেতর বিঁধে বসে। অয়ন ছাদের কিনারায় দাঁড়িয়ে দূরের আকাশের দিকে তাকিয়েছিল। তার চোখে আজও সেই পুরনো দিনের ছায়া, সেই অপমান, সেই ক্ষুধা, সেই থাপ্পড়, সেই অবিশ্বাস, সেই রাতগুলো যেখানে সে কাঁদতো আর কেউ শুনতো না। বছর কেটে গেছে, সময় বদলেছে, পরিচয় বদলেছে, ক্ষমতা বদলেছে, কিন্তু কিছু স্মৃতি এখনো তার বুকের ভেতর জীবন্ত আগুন হয়ে জ্বলে। পুরনো স্মৃতিগুলো আজও তাকে কষ্ট দেয়, ভীষণ কষ্ট। কিছু ক্ষত সময় ভরাট করে না, শুধু মানুষকে শিখিয়ে দেয় কিভাবে সেই ক্ষত নিয়েই হাসি মুখে বাঁচতে হয়। অয়ন চোখ বন্ধ করলো, একটা দীর্ঘশ্বাস নিঃশব্দে বেরিয়ে এলো বুকের ভেতর থেকে। আজও কখনো কখনো অতীতটা তাকে তাড়া করে। সবকিছু পাওয়ার পরও কিছু হারানোর শূন্যতা কখনো পূরণ হয় না। ঠিক তখনই পেছন থেকে নরম এক নারী কণ্ঠ ভেসে এলো। স্যার, মিটিং রেডি, আর 5 মিনিটের মধ্যেই শুরু হবে। অয়ন ধীরে ধীরে চোখ খুলে মুখের গাম্ভীর্যটা 1 সেকেন্ডেই আগের মতো গুছিয়ে নিল। সে পেছনে না তাকিয়েই বলল, তুমি যাও, আমি আসছি। নিশি কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে রইল, তার চোখে অয়নের মুখের উপর স্থির। মনে হলো সে কিছু একটা বুঝতে চাইছে। স্যার, আপনি কি কাঁদছিলেন? অয়ন এবার ধীরে পেছন ফিরে তাকালো, তার ঠোঁটের কোণে হালকা বাঁকা হাসি ফুটে উঠল। কাঁদবো কেন নিশি? না, মানে আপনার চোখ দেখে তেমনই মনে হচ্ছে। অয়ন কয়েক সেকেন্ড চুপ করে নিশির দিকে তাকিয়ে রইল, তারপর হঠাৎ চোখ সরু করে দুষ্টামি মেশানো গলায় বলল, ও, তুমি আবার আমার চোখের দিকেও খেয়াল করো? সমস্যার, আমি ওইভাবে বলিনি। অয়ন ঠোঁট চেপে হালকা হেসে ফেল। অনেকদিন পর তার মুখে একটু স্বাভাবিক হাসি ফুটল। রিল্যাক্স নিশি, আমি মজা করছিলাম। নিশি লজ্জায় চোখ নামিয়ে ফেল, তার ঠোঁটে কোনো অজান্তে ছোট্ট হাসি ফুটে উঠল। মিটিংয়ের দেরি হয়ে যাবে স্যার। অয়ন একবার দূরের আকাশের দিকে তাকালো, তারপর নিজের মুখে সব পুরনো কষ্ট আবারও আগের মতো শীতল গাম্ভীর্যের আড়ালে লুকিয়ে ফেল। চলো। কারণ অয়ন এখন আর ভাঙ্গা ছেলে না, এখন সে এমন এক মানুষ যে নিজের কান্নাটাও হাসির আড়ালে লুকাতে শিখে গেছে। অয়ন সামনে হাঁটছে, নিশি তার এক কদম পেছনে। দুজন একসাথে ছাদ থেকে নিচে নামছে। চারপাশে চকচকে করিডোর, গ্লাস ওয়াল, নরমাল ও দামি ইন্টেরিয়র, সব কিছুতেই আভিজাত্যের ছাপ। লিফটের দিকে হাঁটতে হাঁটতে অয়ন নিজের ফাইল দেখছে, মুখে আগের মতোই শীতল গাম্ভীর্য।
মনে হচ্ছে কিছুক্ষণ আগেও সে অতীতের কষ্টে ডুবেছিল। এটা কেউ বিশ্বাসই করবে না। এই মানুষটা নিজেকে সামলাতে জানে, খুব ভালো করেই জানে। নিশি নিশ্চুপ অয়নের পেছনে হাঁটছিল। বাড়ি থেকে সে আগের মতোই স্বাভাবিক, শান্ত, গুছানো, কিন্তু ভেতরে ভেতরে তার বুকের ভেতরটা এক অদ্ভুত অনুভূতিতে ভরে উঠছিল। কিছু কথা মানুষ মুখে বলে না, কিছু অনুভূতি শুধু নিঃশব্দে বুকের ভেতর বহন করে। নিশিও তেমনি। সে চুপচাপ, তার হাঁটার ভঙ্গি, কথা বলার ধরন, চোখের নীরবতা, সবকিছুই নিশি অজান্তে খেয়াল করে, সব খুঁটিয়ে খুঁটিয়ে। নিশির বুকের ভেতর নিঃশব্দে একটা দীর্ঘশ্বাস জমল। নিশি মনে মনে বলল, আমি তো সত্যিই আপনাকে খেয়াল করি স্যার, খুব খেয়াল করি। আপনার কথা বলার ভঙ্গি, আপনার চুপ হয়ে যাওয়ার সময়, আপনার চোখের ক্লান্তি, আপনার মুখের চাপা কষ্ট, সব আমি দেখি, সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখি। আপনি কখন হাসেন, কখন জোর করে হাসেন, কখন চুপ করে যান, কখন চোখ নামিয়ে ফেলেন, সব আমার চোখ এড়ায় না। কিন্তু আপনি আপনি তো কখনো আমার দিকে তাকানই না। আমি পাশে থাকি, আপনার সময় গুছিয়ে দেই, আপনার ব্যস্ততা সামলাই, আপনার নীরবতা বুঝি, তবুও আপনার চোখে আমি শুধু আপনার পিয়ে, তার বেশি কিছু না। নিশির ঠোঁটে মলিন একটুখানি হাসি ফুটল। ভালোবাসা বড্ড অদ্ভুত। সে কখন কাকে কেন ভালোবেসে ফেলে তার কোনো হিসেব নেই। আমি জানি আমি আপনার মতো বড়লোক না। আপনার দুনিয়া অনেক বড়, অনেক উঁচু। সেখানে আমার মতো সাধারণ একটা মেয়ের জায়গা হয়তো নেই। আমি জানি আমার পরিচয় আপনার সমান না, আমার অবস্থান আপনার মতো না, আমার নামের পাশে আপনার মতো ক্ষমতা নেই। তবু এই মনটা মানে না, সে তো আপনাকেই চাই, শুধু আপনাকেই। লিফটের দরজা খুলে গেল। অয়ন ভেতরে ঢুকলো, নিশিও পেছন পেছন ঢুকলো। মুহূর্তে নিজের সব অনুভূতি নিশি মুখের আড়ালে লুকিয়ে ফেল, কারণ এই অনুভূতির কোনো অধিকার নেই, এই ভালোবাসার কোনো দাম নেই। লিফট নিচে নামতে লাগলো। প্রতি ফ্লোরের সঙ্গে সঙ্গে অয়ন আরও বেশি পেশাদার, আরও বেশি কঠিন, আরও বেশি অপ্রাপ্য হয়ে উঠল। আর নিশি আবার নিজের অনুভূতিগুলো হাসির আড়ালে লুকিয়ে ফেল। নিচে নেমেই অফিসে পুরো পরিবেশ বদলে গেল। ব্যস্ততা, দ্রুত পায়ে শব্দ, ফাইল হাতে স্টাফদের ছোটাছুটি, রিসেপশনে টান টান চাপা উত্তেজনা, কারণ আজকের মিটিংটা খুব গুরুত্বপূর্ণ। বিদেশি বায়ারদের সঙ্গে $multi-million ডিল। কনফারেন্স হলের বাইরে সবাই প্রস্তুত। অন্য লিফট থেকে নেমে একবার নিজের কোট ঠিক করলো, হাতে ঘড়ির দিকে তাকালো, তারপর ঠান্ডা গলায় বলল, লেটস বিগিন। সাথে সাথে কনফারেন্স হলের দরজা খুলে গেল। ভেতরে বিশাল গোল টেবিল, দামি প্রজেকশন স্ক্রিন, সামনে বিদেশি বায়ারদের টিম। 3 জন বিদেশি প্রতিনিধি আগেই বসে আছে, সাথে তাদের লিগ্যাল টিম, ফাইন্যান্স টিম এবং 2 জন সিনিয়র অ্যাডভাইজার। ভেতরে ঢুকতেই পুরো রুমের পরিবেশ বদলে গেল। একটা অদৃশ্য চাপা কৃতিত্ব মুহূর্তে ছড়িয়ে পড়ল চারপাশে। বিদেশি বাইরা উঠে দাঁড়ালো। ঠান্ডা, পরিমিত এবং আত্মবিশ্বাসী ভঙ্গিতে সবার সাথে হ্যান্ডশেক করলো। গুড আফটারনুন জেন্টলম্যান, আই হোপ উই ক্যান মেক দিস মিটিং প্রোডাক্টিভ। তার কণ্ঠ শান্ত, নিয়ন্ত্রিত, আত্মবিশ্বাসে স্থির। এই মানুষটাকে দেখে কেউ বুঝবে না কিছুক্ষণ আগেও সে অতীতের ক্ষত বুকে নিয়ে আকাশের দিকে তাকিয়েছিল। এখন সে শুধু অয়ন না, এখন সে একটা নাম, একটা ক্ষমতা, একটা সাম্রাজ্য। আর নিজের সিটে বসলো। স্ক্রিনে প্রেজেন্টেশন উঠল। তারপর শুরু হলো $multi-million সেই মিটিং, যেখানে একসময় এক প্লেট ভাতের জন্য অপমান সহ্য করা ছেলেটা আজ কোটি কোটি টাকার সিদ্ধান্ত নিচ্ছে। কনফারেন্স রুমের বিশাল কাচ ঘেরা দেওয়ালের ওপারে পুরো শহরটা ব্যস্ত ছন্দে ছুটে চলছিল। আর ভেতরে একটা টেবিলের চারপাশে বসে কয়েকজন মানুষ কোটি কোটি টাকার ভবিষ্যৎ নির্ধারণ করে চলেছে। প্রজেক্টরের আলো স্ক্রিনে পড়ে একটার পর একটা স্লাইড বদলাচ্ছে, চার্ট উঠছে, গ্রাফ উঠছে, ইনভেস্টমেন্ট ফিগার উঠছে, মার্কেট অ্যানালাইসিস, রিস্ক ক্যালকুলেশন, প্রফিট মার্জিন, সব কিছুই নিখুঁতভাবে সাজানো। কিন্তু এই পুরো রুমে সবচেয়ে বেশি স্থির, সবচেয়ে বেশি আত্মবিশ্বাসী একটাই মানুষ, অয়ন। সে নিজের সিটে বসে শান্ত, নিয়ন্ত্রিত গলায় প্রেজেন্টেশন শুরু করলো। তার কণ্ঠে তাড়া নেই, উত্তেজনা নেই, আতঙ্ক নেই, শুধু ছিল একটা অদ্ভুত স্থিরতা। যে স্থিরতা শুধু সেই মানুষদের মধ্যে থাকে যারা জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ঝড় পেরিয়ে এসেছে। Gentlemen, before numbers, I want you to understand one thing.
We are not offering you just a project. We are offering you a long-term market position, regional dominance and guaranteed scalability. This is not a short investment. This is a strategic future. রুম নিস্তব্ধ। বিদেশি বায়ারদের 3 জন প্রতিনিধি এক দৃষ্টিতে অন্যের দিকে তাকিয়ে আছে। কেউ কথা বলছে না, কেউ বাধা দিচ্ছে না, সবাই শুনছে, খুব মন দিয়ে শুনছে। অয়ন এক এক করে প্রজেক্টের স্ট্রাকচার বুঝিয়ে দিল। মার্কেট এক্সপানশন, রিজিওনাল কভারেজ, প্রফিট ফ্লো, রিস্ক কন্ট্রোল, ফিউচার এক্সপানশন। প্রতিটা প্রশ্নের উত্তর সে এমনভাবে দিল যেন সংখ্যাগুলো তার মুখস্থ না, তার নিয়ন্ত্রণে। একজন বিদেশি বায়ের কাগজে চোখ রেখে প্রশ্ন করল, Mr. Ayan, what makes you so certain this expansion will dominate within the project timeline? অয়ন সামান্য হেলান দিল, তার ঠোঁটে হালকা নিয়ন্ত্রিত হাসি ফুটল। Because I never invest where I need luck. I invest where I control the outcome. রুমে কয়েক সেকেন্ড চুপচাপ নীরবতা। তারপর বিদেশি টিমের প্রধান ধীরে ধীরে মাথা নেড়ে হাসল। সে হাসির ভেতরে স্বীকৃতি ছিল, মুগ্ধতা ছিল, আর ছিল স্পষ্ট সম্মান। মিটিং এগোতে লাগলো। প্রশ্ন হলো, উত্তর এলো, নেগোসিয়েশন হলো, কিন্তু ধীরে ধীরে পুরো রুমের নিয়ন্ত্রণ একদম নিঃশব্দে অয়নের হাতে চলে গেল। সে কথা বলছে, সবাই শুনছে, সে থামছে, সবাই ভাবছে, সে সিদ্ধান্ত দিচ্ছে, সবাই নোট নিচ্ছে। একসময় ফাইনাল ডকুমেন্ট টেবিল এলো। শেষ শর্তগুলো মিলিয়ে দেখা হলো। ফাইন্যান্স টিম মাথা নেড়ে সম্মতি দিল, লিগ্যাল টিম ফাইল ক্লিয়ার করলো, বিদেশি বায়েরা নিজেদের মধ্যে শেষবারের মতো সংক্ষিপ্ত আলোচনা করলো। তারপর বিদেশি টিমের প্রধান ফাইল বন্ধ করে অয়নের দিকে হাত বাড়িয়ে দিল। Mr. Ayan, we have a deal. রুমে চাপা উত্তেজনার ভেতর এক নিঃশব্দ জয়ের অনুভূতি ছড়িয়ে পড়ল। অয়ন ধীরে ধীরে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করলো। তার মুখে অহংকার ছিল না, উত্তেজনা ছিল না, শুধু সেই স্থির আত্মবিশ্বাসী পরিমিত হাসি। Welcome abroad, gentlemen. এক এক করে সবাই উঠে দাঁড়ালো, হ্যান্ডশেক করলো, ডকুমেন্ট সাইন করলো। টিমের মুখে স্বস্তি, বোর্ড মেম্বারদের চোখে প্রশংসা। এই ডিল শুধু একটা ব্যবসায়িক সাফল্য নয়, এটা ছিল আরও একবার অয়নের নিজের অবস্থান প্রমাণ করা। ডিল ফাইনাল হতে অয়ন খুব পরিমিত গলেই পড়ল, Since this partnership marks the beginning of something significant, I would like to host dinner tonight. It will be my pleasure to have all of you as my guest. বিদেশি টিম একে অপরের দিকে তাকালো, তারপর হালকা হাসি নিয়ে টিম লিড মাথা নেড়ে বলল, That would be an honor, Mr. Ayan. We would be delighted. Then it's settled. My team will share the details. মিটিং শেষ হলো। বিদেশি টিম ধীরে ধীরে কনফারেন্স হল থেকে বেরিয়ে গেল। দরজা বন্ধ হতে কয়েক সেকেন্ড পুরো রুম নিস্তব্ধ। তারপর হঠাৎ টেবিলের এপাশ থেকে তালি শোনা গেল, একজন দুজন, তারপর পুরো রুম। বোর্ড মেম্বাররা উঠে দাঁড়িয়ে অয়নের দিকে তাকিয়ে হাসলো। Congratulations, sir. Brilliant close, sir. That was fabulous. Outstanding, Mr. Ayan. প্রশংসার শব্দগুলো চারপাশে ভাসছিল, কিন্তু অয়ন সবসময়কার মতোই শান্ত, সংযত, শুধু ছোট্ট মাথা নেড়ে সব গ্রহণ করলো, যেন এগুলো তার কাছে নতুন কিছু না। সবাই একে একে বেরিয়ে গেলে অয়ন ফাইল বন্ধ করে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। তারপর পাশে দাঁড়িয়ে থাকা নিশির দিকে তাকালো। নিশি, জি স্যার। টুনাইট বি প্রিপেয়ার্ড, ডিনারে যেতে হবে, শিডিউল ক্লিয়ার রাখবে, অ্যান্ড সেন্ড মি দ্য ডিনার ভেন্যু ডিটেলস উইদিন অ্যান আওয়ার। নিশির বুকের ভেতরটা অদ্ভুতভাবে ধক করে উঠল, তবু মুখে আগের মতোই পেশাদার শান্ত ভাব রেখে বলল, জি স্যার, অ্যারেঞ্জ এভরিথিং। নিশি মাথা নেড়ে ফাইলটা বুকে জড়িয়ে ধরল। মুখে তার আগের মতোই শান্ত, পেশাদার গুছানো ভাব, কিন্তু ভেতরে তার বুকের ভেতরটা অদ্ভুত এক অনুভূতিতে কেঁপে উঠল। আজ রাতের ডিনার অফিসিয়ালি একটা বিজনেস ডিনার, বিদেশি বায়ারদের সঙ্গে ফর্মাল ডিনার, কাজের অংশ, অফিসিয়াল দায়িত্ব, সবই খুব স্বাভাবিক। তবুও নিশির মন অকারণেই একটু আলাদা হয়ে উঠল। অয়ন সামনে হাঁটছে আর নিশি দাঁড়িয়ে দাঁড়িয়ে তার চলে যাওয়া দেখছে। তারপর খুব আস্তে নিজের মনেই বলে উঠল, আমি তো চাই আপনার সাথে একটু সময় কাটাতে, একটু বেশি কথা বলতে, আপনার এই নীরব মুখটার আড়ালে কি লুকিয়ে থাকে সেটা একটু জানতে, আপনার হাসিটা কখন সত্যি হয় সেটা বুঝতে।
আমি তো সত্যিই আপনাকে দেখতে চাই স্যার, শুধু চোখে না, মনের ভেতর থেকেও। কিন্তু আমি তো সত্যিই আপনাকে দেখতে চাই স্যার, শুধু চোখে না, মনের ভেতর থেকেও। কিন্তু আপনি তো আমাকে দেখেনই না। আমি পাশে থাকি, আপনার সব কিছু সামলাই, আপনার আগে আপনার সময় বুঝি, তবুও আপনার চোখে আমি শুধু কাজের মানুষ, শুধু আপনার পিয়ে, তার বেশি কিছু না। নিশি ঠোঁট চেপে হালকা একটা নিঃশ্বাস ফেলো, তারপর নিজের সব অনুভূতি আবার আগের মতো দায়িত্বের আড়ালে লুকিয়ে ফেলো। কারণ এই ভালোবাসা বলা নয়, শুধু চুপচাপ বয়ে নিয়ে চলার। রাত নামতেই শহরের আলো বদলে গেল। আকাশ জুড়ে গাঢ় নীল অন্ধকার, নিচে শহর ভরা আলো, ব্যস্ত রাস্তা, হেডলাইটের সারি, ঝলমলে নগর জীবন। আর সেই শহরের মাঝখানে পাঁচতারা হোটেলের রাজকীয় আলোকসজ্জা, উঁচু কাছে দরজা, সোনালি আলো, ঝাড়বাতির দীপ্তি, নরম নরম পিয়ানোর সুর, সাজানো টেবিল, সাদা গোলাপ, রূপালি কাটলারি, সব কিছুতেই আভিজাত্য। আজকে ডিনারের আয়োজন রাজকীয়, যেমনটা অয়নের স্ট্যাটাসের সঙ্গে মানায়। এক এক করে বিদেশি বাইরা এসে পৌঁছালো। রিসেপশন টিম তাদের রিসিভ করলো। কিছুক্ষণ পর অয়ন ঢুকলো। কালো স্যুট, চুল ব্যাক ব্রাশ করা, হাতে দামি ঘড়ি, মুখ নিয়ন্ত্রিত আত্মবিশ্বাস। আজ তাকে দেখে মনে হচ্ছিল এই জায়গাটাই যেন তার জন্য তৈরি। সে ভেতরে ঢুকতেই পরিবেশটা আরো পরিমিত, আরো ভারী হয়ে উঠল। সবাই স্বাভাবিকভাবেই তার উপস্থিতি অনুভব করলো। ঠিক তখনই পেছন থেকে নরম শাড়ির খসখস শব্দ ভেসে এলো। অয়ন অবচেতনেই সেদিকে তাকালো, আর তাকেই এক মুহূর্তের জন্য থেমে গেল নিশি। আজ অফিসের ফর্মাল পোশাকে না, আছে গাঢ় নীল শাড়িতে, সাদামাটা অথচ অভিজাত, চুল খোলা, হালকা গয়না, মুখে খুব হালকা মেকআপ, অতিরিক্ত কিছু না। তবুও আজ তাকে অন্যরকম লাগছে, খুব অন্যরকম। এক সেকেন্ডের জন্য অয়নের চোখ স্থির হয়ে গেল। নিশিকে যেন নতুন করে দেখলো সে, কিন্তু পরের সেকেন্ডেই নিজেকে সামলে নিল। মুখে অভিব্যক্তি আবার আগের মতোই পরিমিত, সংযত। অয়ন ঠান্ডা গলায় বলল, ইউ আর লেট। সরি স্যার, গেস্ট কনফার্মেশন চেক করছিলাম। নেক্সট টাইম বি অন টাইম। জি স্যার। কথাটা ধমক ছিল, খুব হালকা, খুব সংযত। কিন্তু নিশি বুঝল অয়ন আসলেই নিজেকেই সামলাচ্ছিল। কিছুক্ষণ পর সবাই টেবিলে বসলো। মাঝখানে অয়ন, এক পাশে বিদেশি বায়তের টিম, অন্য পাশে নিশি। সাদা টেবিল ক্লথের ওপর ক্রিস্টালের গ্লাসে আলো ঝলমল করছে। নরম পিয়ানোর সুরের মাঝে ডিনার শুরু হলো। প্রথমে হালকা কথাবার্তা, তারপর বিজনেস, তারপর গল্প। বিদেশি বায়েরা অয়নের সঙ্গে কথা বলতে বলতে স্পষ্টই আরামবোধ করতে শুরু করলো। কথা ব্যবসা থেকে ধীরে ধীরে শহর, সংস্কৃতি, ট্রাভেল, খাবার এসবেও গড়ালো। অয়ন খুব মেপে মেপে কথা বলছে। যেখানে প্রয়োজন সেখানে ব্যবসায়ী, যেখানে দরকার সেখানে ভদ্র হোস্ট, যেখানে সুযোগ সেখানেই বুদ্ধিদীপ্ত রসবোধ। একসময় বিদেশি টিমের প্রধান হেসে বলল, Mr. Ayan, I must admit, you are far more interesting outside the boardroom. দ্যাট ডিপেন্ডস অন হাউ মাচ আই এম বিং টেস্টেড। টেবিলে হালকা হাসি রোল উঠল। পরিবেশ আবারও সহজ হয়ে গেল। ডিনার এগোতে লাগলো। হাসি, কথা, গল্প, কূটনৈতিক সৌজন্য সব মিলিয়ে রাতটা অভিজাত, সফল আর নিখুঁতভাবে এগোতে লাগলো। আর টেবিলের একপাশে বসে নিশি চুপচাপ অয়নকে দেখছিল। সবার সঙ্গে কথা বলছে সে, হাসছে, উত্তর দিচ্ছে, সব সামলাচ্ছে। কিন্তু তবু তার চোখের ভেতরেই সেই অদৃশ্য ক্লান্তিটুকু নিশির চোখ এড়ালো না। রাত গভীর হতে হতে ডিনারের শেষ অধ্যায়টাও ধীরে ধীরে শেষের দিকে এগোলো। টেবিলে পড়ে থাকা আলোটা এখন একটু নরম। গ্লাসে শেষ চুমুক, শেষ কথাবার্তা, শেষ সৌজন্য হাসি, সব কিছু মিলিয়ে একটা সফল সন্ধ্যার নিঃশ্বাস পরিসমাপ্তি। বিদেশি বায়েরা উঠে দাঁড়িয়ে অয়নকে হাত মিলিয়ে বিদায় জানালো। It was an excellent evening, Mr. Ayan. ইজ মাইন, সেফ জার্নি। সবাই এক একে বেরিয়ে গেল। কনফারেন্স স্টাইলে সেই অভিজাত পরিবেশ ধীরে ধীরে ফাঁকা হয়ে গেল। শুধু থেকে গেল অয়ন আর নিশি, আর চারপাশে নিস্তব্ধ আলো। নিশি একটু থেমে ফাইলটা গুছিয়ে নিয়ে বলল, আমি আসি স্যার। অয়ন তখনও টেবিলের দিকে তাকিয়েছিল। সে হঠাৎ মাথা তুলে বলল, এত রাতে কিভাবে যাবে? সমস্যা নেই স্যার, ট্যাক্সি নিয়ে চলে যাব। এটা আমার জন্য নতুন না। অয়ন কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর খুব স্বাভাবিক গলায় বলল, দরকার নেই, আমি পৌঁছে দেব।
নিশি একটু অবাক হলো, তার চোখে ছোট্ট এক ঝলক আলো ফুটে উঠল। নিশি জানে অয়ন কখনো ব্যক্তিগত কাজে অতিরিক্ত কথা বলে না, তাই এই এক বাক্যে তার কাছে অনেক বড় কিছু। কিছুক্ষণের মধ্যেই দুজন বেরিয়ে এলো। শহরের রাত তখন গভীর, রাস্তায় হালকা ট্রাফিক, নিয়ন লাইটে ভেজা শহর, ঠান্ডা বাতাস। অয়ন নিজেই গাড়ি চালাচ্ছে, নিশি পাশে বসে আছে চুপচাপ। নিশি জানালার দিকে তাকিয়েছিল, তার মনের ভেতরে অদ্ভুত একটা দ্বন্দ্ব। নিশি জানে এটা শুধু রাইড, একটা দায়িত্ব, কিন্তু তার অনুভূতি সবসময় হিসেব মেনে চলে না। কিছুক্ষণ পর গাড়ি থামলো একটা পুরনো মাঝারি মানের ভাড়া বাসার সামনে। চারপাশটা খুব শান্ত, লাইট কম, গলিটা সরু। একবার চারপাশে দেখলো, তারপর বলল, এখানেই থাকো। জি স্যার। এক মুহূর্ত চুপ করে রইল, তারপর দরজা খুলে নামলো। নিশিও নামলো। আপনি ভেতরে আসবেন? একটু থেমে গেল, তার চোখে একটা ছোট্ট দ্বিধা। অভ্যাসগতভাবে সে না বলতে চাইছিল, কিন্তু নিশির চোখে একটা অদ্ভুত সরলতা ছিল। নিশি আবার আসতে বলল, আসেন স্যার, গরিবদের বাসা বলে তো আপনি আসতে চাইবেন না। অয়নের ভুরু সামান্য কুঁচকে গেল। সে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল, তারপর খুব ঠান্ডা গলায় বলল, এই কথা বলার দরকার ছিল না। জি স্যার। অয়ন আর কিছু না বলে ধীরে ধীরে বাসার ভেতর ঢুকে গেল। ভেতরে ঢুকতেই একটা ছোট্ট পুরনো বাসার পরিবেশ সামনে এলো। সাদামাটা ঘর, পুরনো সোফা, একটা টেবিল, দেওয়ালে কিছু ছবি, আর একপাশে একজন নারী দাঁড়িয়ে। নিশির মা, মুখে ক্লান্তির ছাপ, চোখে অভিজ্ঞতার ভার। বাড়িটা নিঃশব্দ, কোনো পুরুষের উপস্থিতি নেই, কোনো বিলাসিতা নেই, শুধু জীবনের বাস্তবতা। নিশির মা অয়নকে দেখে একটু অবাক হলেন। নিশি এগিয়ে এসে বলল, মা, উনি অয়ন, আমার বস, আমাকে নামিয়ে দিলেন। ভেতরে আসো বাবা। অয়ন একটু থামলো, তার চোখ একবার চারপাশে ঘুরে গেল। এই পরিবেশটা তার জন্য নতুন না, কিন্তু খুব পরিচিত না। সে ধীরে ধীরে ভেতরে পা রাখলো, আর সেই মুহূর্তে নিশি শুধু তাকিয়ে রইল, কারণ তার কাছে এটা শুধু একটা ঘটনা না, এটা ছিল একটা ছোট্ট অসম্ভব মুহূর্তে, যেখানে তার পৃথিবীর সবচেয়ে দূরের মানুষটা একবার হলো তার দরজার ভেতর দাঁড়িয়ে আছে। পুরনো ভাড়া বাসার ছোট্ট ডাইনিং রুমে হালকা হলুদ আলো জ্বলছে, দেওয়ালে টাঙ্গানো ঘড়ি টিকটিক শব্দ নিঃশব্দ পরিবেশটাকে আরো ভারী করে তুলছে। অন সোফার এক পাশে বসে আছে, তার ভঙ্গি শান্ত, সংযত, অভ্যস্ত, গাম্ভীর্যে ভরা। এই ঘরটা তার দুনিয়া না, তবু সে অস্বস্তি দেখাচ্ছে না। নিশির মা পাশের চেয়ারে বসে অয়নকে মন দিয়ে দেখছেন, চোখে অভিজ্ঞতার সরল কৌতূহল। বাবা, তোমার পরিবারে কে কে আছে? প্রশ্নটা খুব সাধারণ, কিন্তু অয়নের বুকের ভেতর হঠাৎ একটা অদ্ভুত শূন্যতা নেমে এলো। এক মুহূর্তের জন্য তার চোখে দৃষ্টি একটু দূরে সরে গেল। কেউ না, আমি একা। শব্দগুলো খুব সহজ ছিল, কিন্তু তার ভেতরে অর্থ ভীষণ ভারী, যেন একটা পুরনো জীবন এক লাইনে শেষ হয়ে গেল। মুহূর্তটা ভারী হয়ে উঠল। নিশি তখন পাশের ছোট্ট রান্নাঘরে সাধারণ টুপিস পরে চুপচাপ কফি বানাচ্ছে, চুল পেছনে বাঁধা, মুখে কোনো সাজ নেই, তবুও তাকে খুব স্বাভাবিক, খুব বাস্তব লাগছে। কফির কাপ হাতে নিয়ে ধীরে সে এসে মায়ের পাশে বসলো। মা, কফি। মা হালকা মাথা নেড়ে কফি নিলেন, অয়নকে এক কাপ দিলেন। মা চুমুক দিয়ে আবার অয়নের দিকে তাকালেন। একা বলছো কেন বাবা? কেউ তো থাকেই জীবনে, মা, বাবা, ভাই, বোন, এদের কেউ না কেউ তো থাকে। অয়ন একটু চুপ করে রইল, তার চোখে কোনো আবেগ প্রকাশ পেল না, কিন্তু ভেতর ভেতরে পুরনো স্মৃতি ধুলো নড়ছিল। ছিল, এখন নেই। কথাটা শেষ করে সে আবার চুপ হয়ে গেল, যেন আর কিছু বলার দরকার নেই। মা একটু থেমে নিশির দিকে তাকালো, তার চোখে হঠাৎ মায়ের স্বাভাবিক চিন্তা ফুটে উঠল। আমার মেয়েটা তো বড় হয়ে গেছে বাবা, এখন তো বিয়ের বয়স হয়েছে, ভালো একটা ছেলে দেখে দিও। কথাটা খুব স্বাভাবিক ছিল, একটা মায়ের স্বপ্নের মতো, কিন্তু নিশির হাতটা হঠাৎ থেমে গেল। কফির ট্রে সামান্য কেঁপে উঠল, তার মুখ একটু ছোট হয়ে গেল। আর অয়ন ধীরে ধীরে চোখ তুলে নিশির দিকে তাকালো, তার দৃষ্টি স্থির, অচেনা, কিন্তু গভীরভাবে পর্যবেক্ষণ করছে। মা আবার হালকা হেসে বললেন, মেয়েটা এখন বড় হয়েছে, বিয়ে তো দিতেই হবে বাবা, সময় তো আর থেমে থাকে না। নিশি মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, তার ভেতরে অস্বস্তি জমছে, কিন্তু মুখে কিছু বলতে পারছে না, কারণ এটা তার মা, আর এই কথাটা তার জীবনের বাস্তবতা। অয়ন ধীরে ধীরে বলল, নিশির কাউকে পছন্দ থাকতে পারে।
মা একবার অয়নের দিকে তাকালেন, তারপর হেসে বলেন, গরিবের আবার কিসের পছন্দ বাবা? কথাটা যেন হালকা করে বলা, কিন্তু তার ভেতরে একটা কঠিন বাস্তবতা লুকানো ছিল। নিশির মুখ আরো ছোট হয়ে গেল, চোখ নামিয়ে ফেলল সে। আর অয়ন অয়ন কয়েক সেকেন্ড নিঃশব্দে তাকিয়ে রইল। তার চোখে কোনো রাগ ছিল না, কোনো প্রতিক্রিয়া ছিল না, শুধু ছিল একটা স্থির ঠান্ডা চিন্তা। যেন সে বুঝতে পারছে মানুষের জীবন শুধু ভাগ্য না, সমাজের ধারণাও মানুষকে অনেকটা নির্ধারণ করে দেয়। রাতটা তখন আরো গভীর হয়ে গেছে, শহরের দূরের আলোগুলো ঝাপসা হয়ে আসছে, রাস্তার গাড়ির শব্দ কমে গেছে, পুরো পরিবেশটা যেন ধীরে ধীরে নিঃশব্দ হয়ে যাচ্ছে। নিশির ছোট্ট বাসার ভেতরে সেই হলুদ আলো এখনো জ্বলছে। ধীরে ধীরে উঠে দাঁড়ালো, তার ভঙ্গি আগের মতোই ঠান্ডা, পরিমিত, নিয়ন্ত্রিত। কিন্তু চোখের ভেতরে আজকের রাতটা যেন একটু অন্যরকম ভার করে রেখেছে। নিশি পাশে দাঁড়িয়েছিল, তার মুখে আগে সেই পেশাদার শান্ত ভাব ফিরে এসেছে, কিন্তু ভেতর ভেতরে আজকের প্রতিটা মুহূর্ত তার কথা মনে গেঁথে যাচ্ছে। আর জুতার দিকে একবার তাকিয়ে তারপর হালকা মাথা নেড়ে বলল, আজকে কফিটা সত্যিই ভালো ছিল। ভালো লেগেছে শুনে ভালো লাগলো স্যার। দরজার দিকে এগোতে এগোতে একটু থেমে গেল, তারপর খুব স্বাভাবিক কিন্তু একটু আলাদা টোনে বলল, এখন থেকে আমার রোজ খেতে ইচ্ছে করবে মনে হয়। কথাটা খুব সাধারণ শোনালেও নিশির বুকের ভেতর একটা ছোট্ট কাঁপন ছুঁয়ে গেল। সে কয়েক সেকেন্ড থেমে হালকা লজ্জা মেশানো হাসি দিয়ে বলল, সমস্যা নেই স্যার, অফিসে বানিয়ে দেব। অয়ন তার দিকে একবার তাকালো, চোখে খুব হালকা এক ঝলক হাসি, তারপর মাথা নেড়ে বলল, ঠিক আছে। তারপর ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল। নিশিও পেছনে এসে দাঁড়ালো। রাতের হালকা বাতাস দরজার ফাঁক দিয়ে ভেতরে ঢুকছে। দরজার বাইরে পা রাখার আগে এক মুহূর্ত থামলো, অতঃপর নিঃশব্দ গলায় বলল, সকালে ঠিক সময় অফিসে যেও। আচ্ছা স্যার। অয়নার কিছু না বলে হালকা মাথা নুয়ে গাড়ির দিকে এগিয়ে গেল। গাড়ির দরজা বন্ধ হতে নিশি একা দাঁড়িয়ে রইল দরজার সামনে। রাতের বাতাস তার চুলে লাগছে, আর তার মনে শুধু একটা অনুভূতি ঘুরে বেড়াচ্ছে। এই মানুষটা আজ তার ঘরে এসেছে, তার কফি খেয়েছে, তার সঙ্গে কিছুক্ষণ কথা বলেছে, তবু এটা যেন শুধু একটা রাত নয়, এটা ছিল তার জীবনের ভেতরে নিঃশব্দে ঢুকে যাওয়া একটা আলাদা অনুভূতি শুরু। পরের দিন সকালে শহরটা আবার তার স্বাভাবিক গতিতে ফিরে এসেছে। সূর্যের আলো কাছের জানালায় পড়ে ঝিলমিল করছে। উঁচু বিল্ডিং এর ভেতরে সবাই ব্যস্ত নিজেদের কাজে। অফিসে পুরো ফ্লোর জুড়ে আজ এক নতুন প্রজেক্টের উত্তেজনা। ফাইলের পর ফাইল টেবিলে ছড়ানো, প্রজেকশন স্ক্রিনে নতুন ডাটা, ম্যানেজার, টিম লিড, অ্যানালিস্ট সবাই একসাথে বসে আছে। আর মাঝখানে অয়ন, তার উপস্থিতি মানে পুরো রুমের নিয়ন্ত্রণ এক হাতে চলে আসা। অয়ন ধীরে ধীরে ফাইল খুলল, তার চোখ স্ক্রিনের দিকে, ঠোঁট স্থির, ভঙ্গি আত্মবিশ্বাসী। এই প্রজেক্টটা শুধু এক্সিকিউশন না, এটা আমাদের ব্র্যান্ডের ফিউচার ডিফাইন করবে, তাই এখানে কোনো লুজ পয়েন্ট রাখা যাবে না। সবাই মনোযোগ দিয়ে শুনছে। এক এক করে টিম ভাগ করে দিল, কে কোন অংশে দেখবে, কে কোন ডাটা অ্যানালাইসিস করবে, কে ক্লায়েন্ট কোঅর্ডিনেশন করবে। সবকিছু পরিষ্কার গোছানো, নিখুঁত। অফিসের পরিবেশে একটা প্রফেশনাল টেনশন ছড়িয়ে আছে, কিন্তু তার মধ্যেও একটা স্থিরতা আছে, কারণ সবাই জানে অন থাকলে ভুল হওয়ার সুযোগ কম। মিটিং শেষ হতেই সবাই নিজের কাজে ব্যস্ত হয়ে গেল, সবাই এড়িয়ে চলল। দুপুর গড়ল, অয়নের কেবিনে নীরবতা, সামনে টেবিলে ফাইল, ল্যাপটপ খোলা, কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট রিভিউ করছে সে। ঠিক তখনই দরজায় টোকা পড়ল। টোক টোক। নিশি ভেতরে ঢুকলো, হাতে কিছু ফাইল। স্যার, এই প্রজেক্টের আপডেট ফাইলগুলো আপনি রিভিউ করতে বলেছিলেন। রেখে দাও, খাবার দিতে বলো। জি স্যার, আমি পিয়নকে বলছি। সে বেরিয়ে গিয়ে নির্দেশ দিল। কিছুক্ষণ পর খাবার আসবে বলে জানালো। নিশি আবার ভেতরে এসে দাঁড়ালো ফাইলের পাশে। নিশি তখন চলে যেতে যাচ্ছিল, ঠিক তখনই অয়ন হঠাৎ বলল, কই যাও? ক্যান্টিনে স্যার। অয়ন এক মুহূর্ত চুপ করে তাকিয়ে রইল, তারপর খুব স্বাভাবিক গলায় বলল, এখানেই বসো, আমার সাথে খাবে। নিশি যেন এক সেকেন্ড থমকে গেল, তার চোখে স্পষ্ট অবাক। নিশি নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। জি স্যার। হ্যাঁ, একা খেতে ভালো লাগে না।
কথাটা খুব সাধারণভাবে বলা, কিন্তু নিশির কাছে এটা ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। সে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর আস্তে করে চেয়ারের একপাশে বসে পড়ল। অনেকবার হালকা চোখ তুলে তাকালো। তার দৃষ্টি এক সেকেন্ড নিশির ওপর থেমে গেল, তারপর আবার ফাইলে ফিরে গেল। কিন্তু সেই ছোট্ট মুহূর্তটা নিশির বুকের ভেতর এক অদ্ভুত উষ্ণতা রেখে গেল। অফিস কেবিনের ভেতর দুপুরের খাবার টেবিলে সাজানো, চুপচাপ পরিবেশ। কাচের জানালা দিয়ে বাইরের আলো ঢুকছে, কিন্তু ভেতরে বাতাসে একটা অদ্ভুত টান টান অনুভূতি। অয়ন খেতে বসেছে একটা প্লেট সামনে, কিন্তু সে খুব দ্রুত খাচ্ছে না, বরং ধীরে ধীরে নিয়ন্ত্রিত ভঙ্গিতে। আর মাঝে মাঝে চোখটা তুলে নিশির দিকে তাকাচ্ছে। নিশি ঠিক তার বিপরীতে বসে আছে, হাতে ছোট্ট চামচ, কিন্তু খাওয়ার চেয়ে বেশি সে ব্যস্ত নিজের অস্বস্তি সামলাতে। চোখ নামিয়ে রাখা হালকা লজ্জা, মুখে একটা চাপা অস্থিরতা। অয়ন সেটা খুব ভালো করে লক্ষ্য করেছে। সে হালকা করে হাসলো, তারপর খুব স্বাভাবিক কিন্তু দুষ্টু টোনে বলল, এত লজ্জা পাচ্ছ কেন? মনে হচ্ছে নতুন বউ। কথাটা শেষ হতেই নিশির হাত থেমে গেল, তার মুখে একেবারে লাল হয়ে গেল, চোখ আরো নিচে নেমে গেল। স্যার আপনি অয়ন হালকা হেসে বলল, তার হাসিটা খুব জোর না, খুব প্রকাশ্য না, শুধু চোখের কোণে একটু দুষ্টামি। নিশি অস্বস্তিতে উঠে দাঁড়াতে চাইল। আমি যাই স্যার। নো, খাবার শেষ করবে তারপর যাবে। কণ্ঠটা শান্ত কিন্তু দৃঢ়। নিশি আবার বসে পড়ল, কিন্তু এবার তার খাওয়ার চেয়ে অস্বস্তিটাই বেশি। সে যেন চামচ ধরতে ভুলে যাচ্ছে। অয়ন সেটা লক্ষ্য করলো, তার চোখ একটু নরম হলো। নিশি সেই লজ্জা পাওয়া মুখটা তার কাছে অদ্ভুত লাগছে না, বরং মায়াবী লাগছে। খুব নীরব, খুব সাধারণ, তবুও অদ্ভুতভাবে আকর্ষণীয়। কিন্তু অয়ন সেটা প্রকাশ করে না। সে শুধু খেতে খেতে হালকা স্বরে বলল, আচ্ছা বলো তো, তুমি কি সবসময় এমন অস্বস্তি ফিল করো নাকি আমি থাকলেই হয়? জি। না মানে, তুমি অফিসেও কি এমনই লাল হয়ে থাকো, নাকি আমি স্পেশাল কেস? নিশি এবার পুরোপুরি বিব্রত হয়ে গেল। চামচ হাতে নিয়েও সে কিছু করতে পারছে না। স্যার আপনি এসব কেন জিজ্ঞেস করছেন? অয়ন এবার একটু চুপ করলো, তার চোখ নিশির মুখে থেমে রইল কয়েক সেকেন্ড, তারপর খুব ধীর বলল, এই বাক্যটা সে খুব হালকা করে বলল, যেন সাধারণ কথা, কিন্তু নিশির বুকের ভেতর একটা অজানা কাঁপন ছুঁয়ে গেল। সে আর কিছু বলতে পারল না, শুধু মাথা নিচু করে চুপচাপ খেতে লাগলো। আর অয়ন সে আর কিছু বলল না, শুধু মাঝে মাঝে নিশির দিকে তাকাচ্ছে। তার ঠোঁটে নেই কোনো বড় হাসি, চোখে নেই কোনো প্রকাশ্য অনুভূতি, তবুও ভেতরে কোথাও একটা নীরব টান ধীরে ধীরে জন্ম নিচ্ছে, যেটা সে নিজেও এখনো পুরোটা বুঝে উঠতে পারেনি। পরের দিন সকালটা অদ্ভুত রকম স্বাভাবিকভাবেই শুরু হয়েছিল। জানালার ফাঁক দিয়ে নরম রোদ ঘরে ঢুকছে, রান্নাঘর থেকে চায়ের গন্ধ আসছে। ছোট্ট ভাড়া বাসার ভেতর প্রতিদিনের মতোই একটা সাধারণ সকাল। নিশি তাড়াহুড়ো করে অফিসের জন্য তৈরি হচ্ছিল। আজও আগের মতোই ফাইল গুছিয়ে ব্যাগ হাতে চুল ঠিক করে বেরিয়ে পড়ার প্রস্তুতি। কিন্তু মানুষ ভাবে এক, সময় নিয়ে আসে আরেক। নিশি ব্যাগটা কাঁধে নিতে যাবে, ঠিক তখনই তার মা রান্নাঘর থেকে বেরিয়ে এসে বললেন, আজ অফিসে যাওয়ার দরকার নেই। কেন মা, তোমার কি শরীর খারাপ? না, আমার কিছু হয়নি। আজ তোমাকে পাত্রপক্ষ দেখতে আসবে। একটা মাত্র বাক্য, কিন্তু সেই এক বাক্যে নিশির মাথার উপর যেন পুরো আকাশটা ভেঙে পড়ল। সে স্থির হয়ে গেল, হাতে ধরা ব্যাগটা ধীরে ধীরে নিচে নেমে এলো। মুখের রং এক মুহূর্তে ফ্যাকাশে, চোখের দৃষ্টি স্থির হয়ে গেল, যেন সে ঠিক শোনেনি, যেন এই কথাটা তার জন্য না। কি? পাত্রপক্ষ আসবে বিকেলে। ছেলেটা ভালো চাকরি করে, সংসার আছে। গরিব মানুষ আমরা, এমন সুযোগ বারবার আসে না। নিশি আর কিছু শুনল না, শব্দগুলো কানে আসছিল কিন্তু মাথায় ঢুকছিল না। শুধু একটা কথাই বারবার ধাক্কা মারছিল, পাত্র দেখতে আসবে, বিয়ে, অন্য কেউ। নিশির বুকের ভেতরটা হঠাৎ মোচড় দিয়ে উঠল। সে কিভাবে অন্য কাউকে বিয়ে করবে? কিভাবে? যার নাম সে কাউকে কোনোদিন বলেনি, যাকে সে শুধু নিঃশব্দে ভালোবেসেছে, যার দিকে চুপচাপ তাকিয়ে থেকেছে, যার জন্য নিজের মনটাকে হাজারবার চুপ করিয়েছে। তার জায়গায় অন্য কাউকে কিভাবে বসাবে? নিশির বুকটা হঠাৎ ভারী হয়ে উঠল। সে তো অয়নকে ভালোবাসে, চুপচাপ, নিঃশব্দে, অধিকারহীনভাবে। তার এই ভালোবাসার কোনো দাম নেই, নাম নেই, কোনো দাবি নেই,
কোনো স্বীকৃতি নেই, তবুও ভালোবাসা তো ভালোবাসাই। মন কি এত সহজে অন্য কারোর জন্য জায়গা করে দিতে পারে? কিন্তু পরের মুহূর্তে নিশি নিজের মনে নিজেকে থামিয়ে দিল। ভালোবাসলেই কি সব হয়? অয়নকে দেশের অন্যতম বড় ব্যবসায়ী, ক্ষমতাবান, ধনী, অপ্রাপ্য, আর সে একটা সাধারণ মেয়ে, ভাড়া বাসায় থাকে, মধ্যবিত্তও না, তারও নিচে। অয়ন কি কোনোদিন তার মতো কাউকে নিজের জীবনে জায়গা দেবে? যে মানুষটা সবার থেকে আলাদা, সবার নাগালের বাইরে, সে কি কোনোদিন তার মতো সাধারণ কাউকে নিজের পাশে ভাববে? নিশির বুকের ভেতরটা ধীরে ধীরে আরো ভারী হয়ে উঠল। সে বুঝলো তার ভালোবাসা আছে, কিন্তু সেই ভালোবাসার কোনো ভবিষ্যৎ নেই। আর নিশি আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না। কিছু না বলে ধীরে ধীরে নিজের রুমে চলে গেল, দরজা বন্ধ করলো। তারপর দরজার গায়ে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে রইল। চোখ দুটো ধীরে ধীরে ভিজে উঠল। আজ প্রথমবার তার নিজের ভালোবাসাকে তার নিজের কাছেই অসম্ভব মনে হলো। অনেকটা বেলা গড়িয়ে গেছে, অফিসের ব্যস্ততা তখন পুরোদমে চলছে। একটার পর একটা ফাইল অয়নের টেবিলে সে জমছে। মেইল, কল, রিপোর্ট, নতুন প্রজেক্টর, আপডেট, সব মিলিয়ে পুরো ফ্লোর চাপা ব্যস্ততায় ডুবে আছে। কিন্তু আজ এই ব্যস্ততার মাঝে অয়নের মন অদ্ভুতভাবে বারবার এক জায়গায় গিয়ে আটকে যাচ্ছে। নিশি সকালে সে আসেনি। প্রথম 1 ঘন্টা অয়ন ভেবেছিল হয়তো কোনো কাজে আটকে গেছে। তারপর আরেকটু সময় গেল, তবুও নিশি নেই। অয়ন প্রথমে কিছু বলল না, নিজেকে বোঝালো এটা নিয়ে ভাবার কিছু নেই। কিন্তু সময় যত গড়াতে লাগলো, তার বিরক্তিটা ধীরে ধীরে বাড়তে লাগলো। সে 2-1 বার খবর পাঠালো, ফাইল পাঠাতে বলল, কিছু নোটস দিল, কিন্তু নিশির কোনো খবর নেই। না ফোন, না মেসেজ, না কোনো আপডেট। অবশেষে অন টেবিল থেকে চোখ তুলে ঠান্ডা গলায় বলল, রফিক, জি স্যার। নিশি কোথায়? ম্যাম তো আজ আসে নাই স্যার। আসে নাই? জি স্যার, আজ আসে নাই। অন কয়েক সেকেন্ড চুপ করে রইল। মুখের অভিব্যক্তি বদলালো না, কিন্তু চোখে স্পষ্ট অস্বস্তি জমে উঠল। না বলে অফিস বাদ, এটা নিশির স্বভাবে নেই। অয়ন ধীরে ধীরে ফোনটা হাতে নিল। 1 সেকেন্ডও দেরি না করে নিশির নম্বরে কল দিল। ওপাশে 2 বার রিং হতে নিশি ফোন ধরল। হ্যালো স্যার। অফিসে আসো নাই কেন? সরি স্যার, একটু দরকার আছে। সেসব পরে করো, আগে অফিসে আসো। পারবো না স্যার, আজ পাত্রপক্ষ দেখতে আসবে। যদি না যাই মা খুব রাগ করবে। এক মুহূর্তে সব শব্দ যেন থেমে গেল। অয়নের মুখের অভিব্যক্তি 1 সেকেন্ডে স্থির হয়ে গেল। চোখের দৃষ্টি ঠান্ডা, অস্বাভাবিক ঠান্ডা। আঙ্গুলে ফাঁকে ধরা ফোনটা হঠাৎ শক্ত হয়ে উঠল। সে কিছু বলল না, একদম কিছু না, শুধু কয়েক সেকেন্ড নিঃশব্দে দাঁড়িয়ে রইল। ওপাশে নিশি আসতে বলল, স্যার। অয়ন কোনো উত্তর দিল না। সে নিঃশব্দে ফোনটা কেটে দিল। পুরো কেবিন হঠাৎ অদ্ভুত নীরব হয়ে গেল। এসি চলছে, ঘড়ি কাঁটা চলছে, বাইরে স্টাফদের শব্দও আছে, তবুও অয়নের কাছে সবকিছু হঠাৎ অসহ্য রকম নীরব লাগছে। তার ভেতরে হঠাৎ একটা তীব্র বিরক্তি উঠল। না, বিরক্ত না, রাগ, অদ্ভুত, তীক্ষ্ণ, অকারণ এক রাগ। হঠাৎ তার ভীষণ রাগ হচ্ছে। কার উপর? নিশির উপর, পাত্রপক্ষের উপর, এই হঠাৎ বিয়ের কথার উপর। সে নিজেও জানে না, শুধু এইটুকু বুঝলো নিশি অন্য কারোর সামনে বসার কথাটা তার ভীষণ অসহ্য লাগছে। ফোনটা কেটে দেওয়ার পর পুরো দিনটা অয়নের কাছে অস্বাভাবিক দীর্ঘ লাগতে শুরু করলো। সামনে ফাইল ছিল, মিটিং ছিল, কাজ ছিল, ডেডলাইন ছিল, সব কিছু আগের মতোই ছিল, শুধু অয়ন আগের মতো ছিল না। সে ল্যাপটপ খুললো, আবার বন্ধ করলো, ফাইল হাতে নিল, 2 পৃষ্ঠা পড়ে চোখ সরিয়ে নিল। মেলে রিপ্লাই দিতে গিয়ে 1 লাইনে 2 বার ভুল করলো। মিটিংয়ে বসে মানুষের কথা শুনলো, কিন্তু মাথা কিছু ঢুকলো না। কথা হচ্ছিল বাজেট নিয়ে, সে ভাবছিল নিশি এখন কি করছে। কথা হচ্ছিল মার্কেট নিয়ে, সে ভাবছিল ও কি সত্যি কারোর সামনে বসেছে। কথা হচ্ছিল নতুন কন্ট্যাক্ট নিয়ে। তার মাথায় ঘুরছিল ও কি কাউকে বিয়ে করবে। দিনের প্রতিটা ঘন্টা অদ্ভুত অস্থিরতায় কেটেছে। সে নিজেকে কাজের মধ্যে ডুবাতে চেয়েছে, পায়নি। নিজেকে বোঝাতে চেয়েছে এটা তার ভাবার বিষয় না, পায়নি। নিজেকে থামাতে চেয়েছে কেন সে এত ভাবছে, সেটাও পায়নি। শেষ পর্যন্ত নিজের কাছে হেরে গেল। সন্ধ্যা নামতে সে আর নিজেকে আটকাতে পারল না। সিদ্ধান্ত নিল সে যাবে, একবার দেখবে, একবার কথা বলবে, তারপর যা হওয়ার হবে। রাত পুরোপুরি নামার আগেই অয়নের গাড়ি এসে থামল নিশিতের ছোট্ট ভাড়া বাসার সামনে। সারাদিনের অস্থিরতা এখন এসে জমেছে তার চোয়ালের শক্ত রেখায়।
চোখে চাপা উত্তেজনা, মুখে নিয়ন্ত্রিত বিরক্তি। সে গাড়ি থেকে নেমে সোজা দরজার সামনে গিয়ে দাঁড়ালো। কয়েক সেকেন্ড পর দরজা খুলল নিশির মা। দরজা খুলেই অয়নকে দেখে মহিলা অবাক হয়ে গেলেন। আরে বাবা, তুমি এই সময়? নিশি কোথায়? রুমে আসতে বাবা। আমি কি ওর রুমে যেতে পারি? যাবে বাবা, যাবে। আগে একটু মিষ্টি খাও, আজ ওর বিয়ে ঠিক হয়ে গেছে। একটা মাত্র বাক্য, কিন্তু সেই এক বাক্যেই অয়নের ভেতরের আগুনটা হঠাৎ যেন আরো ধপ করে জ্বলে উঠল। তার জল শক্ত হয়ে গেল, মুখের রেখা আরো তীক্ষ্ণ, চোখে অস্বাভাবিক ঠান্ডা এক ঝলক। মিষ্টি বিয়ে ঠিক শব্দ দুটো মুহূর্তে তার কাছে অস্বাভাবিক রকম বিরক্তিকর লাগলো। অয়ন ঠান্ডা গলায় বলল, আমি মিষ্টি খাই না আন্টি, ওর সাথে একটু কথা আছে। মা তার গলার চাপা কঠোরতা খেয়াল করলেও কিছু বললেন না, শুধু স্বাভাবিক গলায় বললেন, রুমে যাও বাবা, সমস্যা নেই। আর এক সেকেন্ডও দাঁড়ালো না, সোজা নিশির রুমের দিকে হাঁটলো। তার প্রতিটা পদক্ষেপে অদ্ভুত রকমের চাপা রাগ জমে আছে। আজ সে নিজেও জানে না সে কথা বলতে এসেছে নাকি নিজের ভেতরের অচেনা ঝড়টার উত্তর খুঁজতে এসেছে। দরজায় ঠেলে নিশির রুমে ঢুকে পেছন থেকে দরজা আটকে দিল। ক্লিক করে লক হওয়ার শব্দটা ঘরের নিঃশব্দে বাতাসে অদ্ভুত ভারী হয়ে বাজলো। নিশি তখন বিছানার পাশে বসেছিল। দরজার শব্দে চমকে উঠে তাড়াতাড়ি মাথা তুলল। অয়নকে দেখে সে পুরোপুরি থমকে গেল। স্যার আপনি? নিশির গলায় স্পষ্ট বিস্ময়ে, চোখে হতভম্বতা। সে বোধহয় কোনোভাবে আশা করেনি অয়ন এই সময় এভাবে তার রুমে চলে আসবে। অয়ন এক দৃষ্টিতে নিশির দিকে তাকিয়ে রইল। আজও নিশির গায়ে শাড়ি, সাজ খুব ভারী না, তবু স্পষ্ট সে আজ কারোর সামনে বসেছে। চুল গোছানো, কপালে ছোট্ট টিপ, মুখে হালকা সাজ, শাড়ির আঁচল পরিপাটি। এই সাজটা আজ অয়নের কাছে অস্বাভাবিক রকম চোখে লাগছে। সে ধীরে ধীরে নিশির দিকে এগিয়ে গেল। তার চোখ স্থির, চোয়াল শক্ত, মুখে রাগ। নিশির বুক ধকধক করতে লাগলো। অয়নের সামনে এসে থামলো, তারপর নিচু ঠান্ডা গলায় বলল, সবার পছন্দ হওয়ার জন্য সুন্দর করে সেজেছ? না মানে আমি। কথা শেষ হওয়ার আগেই অয়ন হঠাৎ দুহাতে নিশির দুই বাহু শক্ত করে ধরে ফেল। নিশি কেঁপে উঠল। অয়ন তাকে হালকা ঝাঁকুনি দিয়ে রাগে চেপে রাখা গলায় বলল, কে বলেছে এভাবে মানুষের সামনে যেতে? নিশি শ্বাস আটকে গেল, চোখ বড় বড় হয়ে অয়নের দিকে তাকিয়ে রইল। অয়ন খুব ধীরে এক হাত তুলে তার ঠোঁটের পাশে আঙ্গুল ছুঁয়ে বলল, এই সাজ কার জন্য? স্যার এত সুন্দর করে শাড়ি পরে তাদের সামনে গেছো বলেই তো তারা তোমাকে পছন্দ করেছে। নিশির বুকের ভেতর ধকধক শব্দ বাড়তে থাকলো। সে বুঝতে পারছে না এই মুহূর্তে অয়ন ঠিক কি বলছে, কি করছে আর কেন করছে। অয়নের হাত ধীরে ধীরে নিশির শাড়ির আঁচল গিয়ে ছুলো, তার আঙ্গুল শাড়ি ভাঁজে থামলো। শাড়ি খুলো। নিশির চোখ এক মুহূর্তে বড় হয়ে গেল, যেন শব্দটাই তার কানে ঠিকমতো ঢুকলো না। আপনি কি করছেন স্যার? অয়ন শাড়ি কুচির দিকে হাত বাড়িয়ে রাগে অস্থিরতায় এক টান দিল। খুলো বলেছি। এক ঝটকায় শাড়ি কুচি আলগা হয়ে গেল। নিশি কেঁপে উঠে তাড়াতাড়ি অন্যদিকে ঘুরে দাঁড়ালো। তার শ্বাস কাঁপছে, হাত কাঁপছে, লজ্জা, ভয়, অপমান সব মিলে সে স্থির থাকতে পারছে না। আর ঠিক তখনই অয়ন হঠাৎ থেমে গেল। তার নিজের হাত হঠাৎ মাঝপথে থেমে রইল। চোখের সামনে নিশির কাঁপতে থাকা শরীর, অস্বস্তি, লজ্জা, ভয়। আর সেই দৃশ্যটা এক সেকেন্ড অয়নের মাথার ভেতর যেন ঠান্ডা পানির মতো আশ্রে পড়ল। সে বুঝলো সে কি করতে যাচ্ছিল। হঠাৎ অয়ন নিজের হাত সরিয়ে নিল, এক পা পিছিয়ে গেল। তার বুক ওঠানামা করছে, শ্বাস ভারী, চোখে চাপা রাগ। এক মুহূর্তে আগের রাগ এখনো নিজের পর হিংস্র ঘৃণায় বদলে গেছে। সে নিজের মুঠো শক্ত করলো, চল শক্ত হয়ে গেল। নিজের উপরই হঠাৎ ভীষণ রাগ হলো তার। অয়ন চোখ বন্ধ করে একটা ভারী শ্বাস নিল। সে কি করতে যাচ্ছিল, কোন অধিকার নিয়ে, কিসের রাগে? এই প্রথম সে নিজের ভেতরে অচেনা মানুষটাকে অয়ন নিজেই ভয় পেয়ে গেল। অয়ন কয়েক সেকেন্ড একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রইল, তার শ্বাস ভারী, চোখে অস্বস্তি, মুখে এমন এক কঠিন অপরাধ বোধ যেটা সে লুকোতে পারছে না। এই প্রথম নিজের আচরণটাই নিজের কাছে অসহ্য লাগলো। নিশি অন্যদিকে মুখ ফিরিয়ে এখনো স্থির দাঁড়িয়ে আছে, তার কাঁধ কাঁপছে, শ্বাস এলোমেলো, ঘরের বাতাস অস্বস্তিতে ভারী হয়ে আছে। অয়ন খুব ধীরে গলা নামিয়ে বলল, সরি, এমন করতে চাইনি। কথাগুলো বলতে তার কণ্ঠে প্রথমবার সত্যিকারের ভাঙ্গন শোনা গেল। নিশি ধীরে ধীরে নিজেকে সামলে নিল, তবু সে পেছনে ঘুরল না। চোখ নামিয়ে শান্ত থাকার চেষ্টা করে বলল,
আপনি হয়তো কোনো কারণে রেগে আছেন। আপনি বসুন, আমি চেঞ্জ করে আসি। তার কণ্ঠ কাঁপছিল, তো বসে নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক রাখলো। বিছানার পাশে রাখা একটা সাধারণ থ্রি পিস হাতে নিয়ে সে দ্রুত ওয়াশরুমে ঢুকে গেল। নিশি ভেতরে ঢুকতেই অয়ন ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল। এক মুহূর্ত থেমে রুমের লক খুলে দিল। দরজা আনলক করে সে নিঃশব্দে দাঁড়িয়ে রইল। নিশির মা যদি বাইরে এসে লক করা দরজা দেখেন তাহলে অন্য কিছু ভাবতে পারেন। এই মুহূর্তে আর কোনো ভুল ব্যাখ্যার জায়গা সে রাখতে চাইল না। কিছুক্ষণ পর ওয়াশরুমের দরজা খুলো, নিশি বেরিয়ে এলো। শাড়ি বদলে সাধারণ একটা থ্রি পিস পরা, চুল খোলানা, হালকা বাঁধা, মুখ ধোয়া, সাজ মুছে গেছে, একদম সাধারণ, একদম স্বাভাবিক। তবুও অয়নের চোখে এই রূপটাই অদ্ভুত শান্ত লাগলো। নিশি ধীরে ধীরে তার সামনে এসে দাঁড়ালো। চোখে এখনো প্রশ্ন, কিন্তু ভয়টা একটু কমেছে। কি হয়েছে, এমন রেগে আছেন কেন? অয়ন কিছুক্ষণ চুপ করে তার দিকে তাকিয়ে রইল, তারপর খুব আস্তে বলল, তেমন কিছু না। না, আপনাকে অস্থির লাগছে খুব। একটা সাধারণ বাক্য, কিন্তু এই একটুকু যত্ন, এই একটুকু বোঝা অয়নের বুকের ভেতর সব বাঁধন যেন একসাথে আলগা করে দিল। সে হঠাৎ এক পা এগিয়ে এলো, আর পরের মুহূর্তে নিশিকে নিজের বুকের মধ্যে টেনে নিল। নিশি কেঁপে উঠল, তার পুরো শরীর এক মুহূর্তে শক্ত হয়ে গেল। অয়নের বুকের ভেতর ধকধক শব্দ স্পষ্ট, তার বাহু দুটো শক্ত, কিন্তু এবার রাগে না, এবার অদ্ভুত এক ভাঙ্গনে। অয়ন মাথা নামিয়ে নিশির কাঁধের কাছে চাপা ভাঙ্গা গলায় বলল, আমার অস্থিরতা কমিয়ে দাও প্লিজ। তুমি আমাকে একটু ধরে রাখো। নিশির নিঃশ্বাস থেমে গেল। এই মানুষটা যে সবসময় শক্ত, নিয়ন্ত্রিত, অপ্রাপ্য, সে আজ এভাবে ভেঙে পড়েছে। নিশি ধীরে ধীরে নিচের কাপা হাত অয়নের পিঠে রাখলো, খুব আস্তে, খুব সাবধানে। কি হয়েছে? জানি না। শুধু এই দুইটা শব্দ, কিন্তু সেই দুই শব্দের ভেতর অদ্ভুত ক্লান্তি, রাগ, অস্থিরতা, ভয় আর এক অচেনা অনুভূতির পুরো ঝড় লুকিয়েছিল। ঘরের ভেতর তখন এক অদ্ভুত নীরবতা। বাইরে সন্ধ্যার আলো ধীরে ধীরে ফিকে হয়ে আসছে। জানালার কাছে শেষ বিকেলের আলো আটকে আছে, আর ভেতরে দুজন মানুষ নিজেদের অজানা এক অনুভূতির সামনে নিঃশব্দে দাঁড়িয়ে আছে। নিশির হাত এখনো অয়নের পিঠে রাখা, খুব আস্তে, খুব সাবধানে, যেন সে ভয় পাচ্ছে এই মুহূর্তটা জোরে ছুলে ভেঙে যাবে। অয়ন চোখ বন্ধ করে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে মাথা তুলে নিশির দিকে তাকালো। নিশির চোখে ভয় নেই, অবাক হওয়া আছে, কাঁপুনি আছে, কিন্তু ভয় নেই। আর এই একটাই জিনিস অয়নের বুকের ভেতরে সব দ্বিধা ভেঙে দিল। এক মুহূর্ত আর নিজেকে থামালো না সে, ধীরে ধীরে, কিন্তু হঠাৎই সে নিশির মুখ দুহাতে ধরে তার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল। চুমুটা দীর্ঘ না, উন্মত্ত না, বরং অদ্ভুত কাঁপা, অদ্ভুত সত্যি, অদ্ভুত স্বীকারোক্তির মতো, যেন এতদিনের সব অস্বীকার এক মুহূর্তে ভেঙে বেরিয়ে এলো। নিশির পুরো শরীর নিয়ে কেঁপে উঠল, তার নিঃশ্বাস আটকে গেল, চোখ বিস্ময়ে বড় হয়ে উঠল, কিন্তু সে অয়নকে সরালো না, বরং পরের মুহূর্তেই অজান্তেই আরো শক্ত করে অয়নকে জড়িয়ে ধরল। অয়ন কপালে কপাল ঠেকিয়ে নিচু কাপা গলায় বলল, আমার বউ হবে নিশি? আমার কেউ নেই জানো, কেউ না। এই এত বড় পৃথিবীতে আমার বলার মতো একটা মানুষও নেই। আমি একা, ভীষণ একা। আমার এই একাকিত্ব ভরা জীবনের সঙ্গী হবে, আমার পাশে থাকবে। নিশির চোখ এক মুহূর্তেই ভিজে উঠল। সে উত্তর দিতে পারল না, শুধু অয়নকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। এই জড়িয়ে ধরা উত্তরের চেয়েও বেশি সত্যি। ঠিক তখনই দরজার সামনে একটা থমকে যাওয়া কণ্ঠ। এসব কি? দুজনে এক ঝটকায় সরে গেল। নিশি যেন হঠাৎ বাস্তবে ফিরে এলো। অয়ন দ্রুত সোজা হয়ে দাঁড়ালো, তার মুখে প্রথমবার স্পষ্ট অপ্রস্তুত ভাব ফুটে উঠল। এমনকি দেশের সবচেয়ে আত্মবিশ্বাসী মানুষটাও এই মুহূর্তে একটু থেমে গেল। নিশিমা দরজার সামনে দাঁড়িয়ে, চোখে বিস্ময়, মুখে হতভম্বতা, এক সেকেন্ডের অস্বস্তিকর নীরবতা। তারপর অয়ন নিজেকে সামলে নিল। সে সোজা হয়ে দাঁড়িয়ে গভীর শ্বাস নিয়ে বলল, আন্টি, আমি। এক মুহূর্তের জন্য সে নিশির দিকে তাকালো, তারপর আর একটুও না থেমে সরাসরি বলল, আমি নিশিকে বিয়ে করতে চাই। প্লিজ, না করবেন না? স্যার? ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। নিশির মা স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন, মুখে স্পষ্ট বিস্ময়। আর নিশি, সে যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। চোখ বড় বড় হয়ে অয়নের দিকে তাকিয়ে রইল। তার গলায় স্পষ্ট বিস্ময়, অবিশ্বাস আর কাঁপতে থাকা অদ্ভুত এক আনন্দের ধাক্কা। কারণ যে কথাটা সে শুধু মনে মনে ভালোবেসে অসম্ভব ভেবেছিল,
সেই কথাটাই আজ অয়ন তার মায়ের সামনে দাঁড়িয়ে নিজের মুখে বলে দিল। নিশির মা কিছুক্ষণ নিঃশব্দে অয়নের দিকে তাকিয়ে রইলেন। মুখে বিস্ময় এখনও রয়ে গেছে, কিন্তু সেই বিস্ময়ের আড়ালে এবার ধীরে ধীরে একজন মায়ের গভীর পর্যবেক্ষণ ফুটে উঠল। তিনি শুধু কথাটা শুনছেন না, ছেলেটাকে দেখছেন। তার চোখের ভেতর এই প্রথম একটা ছেলের অস্থিরতা এত কাছ থেকে দেখছেন। তিনি ধীরে ধীরে বললেন, কিন্তু বাবা, ও তো বিয়ে ঠিক হয়ে গেছে। অয়ন এক সেকেন্ড দেরি করলো না, যেন এই এক কথার উত্তর সে সারাদিন ধরে মনের ভেতর প্রস্তুত করে রেখেছিল। প্লিজ আন্টি, না করে দিন। ওকে আমার খুব প্রয়োজন, খুব। ওকে ছাড়া আমি থাকতে পারবো না। শেষ কথাটা বলাই অয়নের গলার স্বর সামান্য কেঁপে উঠল। সে মানুষ যে কোটি টাকার ডিলের টেবিল একটুও কাঁপে না, আজ একটা মেয়ের সামনে প্রথমবার নিজের প্রয়োজন স্বীকার করছে। নিশির মা চুপচাপ তাকিয়ে রইলেন। তার অভিজ্ঞ চোখ এক মুহূর্তে বুঝে গেল এটা হঠাৎ আবেগ না, এই ছেলেটা সত্যি অস্থির, সত্যি ভয় পেয়েছে, সত্যি নিশিকে হারানোর কথা ভেবে ভেতর থেকে এলোমেলো হয়ে গেছে। মা ধীরে ধীরে একটা দীর্ঘশ্বাস ফেলেন, তারপর শান্ত গলায় বললেন, আচ্ছা, আমি ওদের সাথে কথা বলি। একটা বাক্য, কিন্তু সেই এক বাক্যেই ঘরের বাতাস বদলে গেল। নিশির বুকের ভেতর ধক করে উঠল। অনেক চোখে প্রথমবার একটু আলো ফিল। নিশির মা আর কিছু বললেন না, ধীরে ধীরে রুম থেকে বেরিয়ে গেলেন। দরজাটা ভেজানো রইল। আর ঘরে আবার শুধু অয়নার নিশি। মা বেরোতেই অয়নার এক মুহূর্ত নষ্ট করলো না। সে আবার এগিয়ে এসে নিশিকে টেনে নিজের বুকের মধ্যে জড়িয়ে নিল। এবার আর অস্থিরতায় না, স্বস্তিতে। যেন সারাদিনের সব চাপা টান এক মুহূর্তে একটু নরম হলো। অয়ন নিচু গলেই বলল, তোমার কোনো আপত্তি আছে? নিশি অয়নের বুকের ভেতর মুখ লুকিয়ে হালকা লজ্জা পেল। তারপর ধীরে ধীরে মাথা তুলে চোখে চাপা লজ্জা নিয়ে বলল, ঠোঁটে চুমু দিয়ে বিয়ের কথা বলছেন, এখন আবার জিজ্ঞেস করছেন আমার আপত্তি আছে নাকি? অয়নের ঠোঁটের কোণে অবশেষে খুব হালকা একটা সত্যিকারের হাসি ফুটল। অনেকদিন পর, খুব ছোট্ট, খুব শান্ত, কিন্তু একদম সত্যি। আমি জানতাম। কি জানতেন? অয়ন তার কপালের সামনে ঝুলে থাকা চুল সরিয়ে দিয়ে ধীরে বলল, তুমি আমাকে পছন্দ করো। কি? তুমি যে লুকিয়ে লুকিয়ে আমাকে দেখো, সেটা আমি জানি। নিশির মুখ এক মুহূর্তে লাল হয়ে গেল। ধরা পড়ে যাওয়া মানুষের মতো সে চোখ নামিয়ে ফেল। আর অয়ন, সে প্রথমবার নিশির এই লজ্জা পাওয়া মুখটা দেখে অদ্ভুত এক শান্তি অনুভব করল। কিছুদিন পর শহরের সবচেয়ে বড় বিজনেস অ্যাওয়ার্ড নাইট, যে অনুষ্ঠানটার জন্য সারা বছর অপেক্ষা করে শহরের বড় বড় শিল্পপতি, বিনিয়োগকারী, ব্যবসায়ী, কর্পোরেট মুখগুলো, আজ সেই রাত। আলোকসজ্জায় ঝলমল শহরের সবচেয়ে অভিজাত বলরুম, বাইরের একের পর এক দামি গাড়ির সারি, মিডিয়ার ফ্ল্যাশ, ক্যামেরার আলো, নামের ঘোষণা, হাসি মুখে আগমন। শহরের প্রভাবশালী মানুষগুলো আজ একসাথে নিচে, যার যার পরিবার নিয়ে, স্ত্রী, সন্তান, মা বাবা, ভাই বোন, সবাই যেন নিজ নিজ সাফল্যের সাক্ষী হয়ে এসেছে। আর সেই ভিড়ের মাঝখানে অয়ন, কালো স্যুট, সবসময়কার মতো শান্ত, স্থির, পরিমিত। তার পাশে নিশি, আজ সে খুব পরিমিত সাজে, অতিরিক্ত কিছু না, তবুও অয়নের পাশে অদ্ভুত মানিয়ে গেছে। চারপাশে সবাই পরিবার নিয়ে, আর অয়ন তার পাশে রক্তের কেউ নেই, শুধু নিশি আছে। তবুও আজ অয়নকে একা লাগছে না। হলরুমে এক এক করে বিভিন্ন ক্যাটাগরির পুরস্কার ঘোষণা হচ্ছে, তালি, আলো, ক্যামেরা, হাসি। হঠাৎ মাইকের সামনে দাঁড়িয়ে হোস্ট গলা পরিষ্কার করে বলল, And now the most prestigious award of the evening, the top billionaire of the city. The year's title goes to Mr. Ayan Chaudhary. পুরো হলরুম এক মুহূর্তে তালিতে গর্জে উঠল। চারিদিক থেকে হাততালির শব্দ, ক্যামেরা, ফ্ল্যাশ, সবার দৃষ্টি একসাথে গিয়ে থামল অয়নের উপর। নিশি পাশে দাঁড়িয়ে মুহূর্তের জন্য শ্বাস আটকে তাকিয়ে রইল। তার ঠোঁটের কোণে গর্ব মেশানো ছোট্ট হাসি। অয়ন ধীরে ধীরে উঠে দাঁড়ালো, চোখে আগের মতোই নিয়ন্ত্রিত স্থিরতা, মুখে পরিমিত অভিব্যক্তি। কিন্তু সেই ভিড়ের আরেক কোণে কয়েকটা মুখ সম্পূর্ণ জমে গেছে। অয়নের মা, বাবা, ভাই, বোন, ভাবি, সবাই হতভম্ব হয়ে স্থির হয়ে বসে আছে, চোখ বড় বড়, মুখের রং উধাও। তারা যেন নিজেদের চোখকেও বিশ্বাস করতে পারছে না। এই মানুষটা, এই অয়ন, এই সেই অয়ন যাকে তারা অবহেলা করেছে, অপমান করেছে, তাড়িয়ে দিয়েছে, শেষ করে দিতে চেয়েছে। সেই অয়ন আজ এই শহরের সবচেয়ে বড় বিলিনিয়ার। তাদের বুকের ভেতর একসাথে ধাক্কা খেলে গেল।
অবিশ্বাস, ভয় আর অস্বস্তি। কারণ যে ছেলেটাকে তারা শেষ ভেবেছিল সে আজ সবার মাথার উপর দাঁড়িয়ে। অয়ন ধীরে ধীরে স্টেজে উঠে গেল। হোস্ট হাসি মুখে তার হাতে অ্যাওয়ার্ড তুলে দিল। পুরো হলরুম আবার তালিতে ভরে উঠল। অয়ন ট্রফিটা হাতে নিয়ে মাইকের সামনে দাঁড়ালো। আলো এসে পড়ল তার মুখে। সবার চোখ এখন তার দিকে। হোস্ট হেসে বলল, Mr. Ayan, your success story inspired the whole city. Tell us what is the biggest reason behind your success? অন কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর হলরুমের এক কোণে স্থির হয়ে থাকা কয়েকটা চেনা মুখের দিকে তাকালো। মা, বাবা, ভাই, ভাবি, বোন। তারপর ঠোঁটের কোণে খুব হালকা অদ্ভুত এক হাসি ফুটল। সে মাইকের সামনে শান্ত গলায় বলল, আমার সাফল্যের সবচেয়ে বড় কারণ পরিবারের অবহেলা। এক মুহূর্তে পুরো হলরুম নিঃশব্দ হয়ে গেল। তালি থেমে গেল, শব্দ থেমে গেল, শুধু নীরবতা। অয়ন ধীরে ধীরে বলল, মানুষ যখন ভালোবাসা পায় তখন বাঁচতে শেখে, আর যখন ভালোবাসার বদলে অবহেলা পায় তখন সে নিজেকে প্রমাণ করতে শেখে। আমাকে কেউ হাত ধরে হাঁটতে শেখায়নি, বরং বারবার ফেলে দিয়েছে। আমি যখন একটু জায়গা চেয়েছি আমাকে সরিয়ে দেওয়া হয়েছে। আমি যখন একটু আপন হতে চেয়েছি আমাকে বোঝা ভাবা হয়েছে। আমি যখন ভালোবাসা চেয়েছি আমাকে অপমান দেওয়া হয়েছে। জীবনে এমন সময় গেছে যখন আমি বুঝেছি মানুষ ভাঙে শত্রুর আঘাতে না, ভাঙে আপনজনের অবহেলায়। শত্রু আঘাত দেয় সামনে থেকে, আপনজন ভাঙে ভেতর থেকে। হলরুমে কেউ নড়ছে না, কেউ কথা বলছে না, শুধু অয়ন বলে যাচ্ছে, আমি আজ এখানে দাঁড়িয়ে আছি কারণ আমি একদিন খুব নিঃস্ব ছিলাম। টাকা না, মানুষে আমার কেউ ছিল না, আর যাদের ছিলাম তারা আমাকে চায়নি। তাই আমি শিখেছি কাউকে প্রমাণ করার জন্য না, নিজেকে হারাতে না দেওয়ার জন্য সফল হতে হয়। আর আজ আমি এখানে দাঁড়িয়ে শুধু একটা কথাই বলবো, অবহেলা মানুষকে শেষও করে, আবার অবহেলায় মানুষকে অপরাজেয় বানিয়ে দেয়। অনুষ্ঠান শেষ হতে হতে রাত অনেকটা গড়িয়ে গেছে। হলরুমের আলো এখনো ঝলমল করছে। লোকজন এক একে বেরিয়ে যাচ্ছে, কেউ ছবি তুলছে, কেউ করমর্দন করছে, কেউ শেষবারের মতো অনকে অভিনন্দন জানিয়ে যাচ্ছে। অন সবকিছু আগের মতোই সংযতভাবে সামলাচ্ছে। নিশি তার পাশে, কিন্তু ভেতর ভেতরে আজকের রাতটা শুধু একটা পুরস্কারের রাত না, আজকের রাত বহু বছরের জমে থাকা নীরব প্রতিশোধের রাত। সব আনুষ্ঠানিকতা শেষ করে অয়ন বেরিয়ে যেতে লাগলো। নিশি তার পাশে হাঁটছে। ঠিক তখনই পেছন থেকে কয়েকটা তাড়াহুড়ো কণ্ঠ একসাথে ভেসে এলো। অয়ন, অয়ন থেমে গেল। চোখ বন্ধ না করেও সে বুঝে গেল কারা এসেছে। ধীরে ধীরে ঘুরে দাঁড়াতেই দেখলো তার মা, বাবা, ভাই, বোন, ভাবি সবাই হতভম্ব, বিক্ষিপ্ত, ভেঙে পড়া মুখে তার সামনে দাঁড়িয়ে। যে মুখগুলো একসময় তার দিকে ঘৃণা ছুড়ে দিত, আজ সেগুলোই অনুতাপ। তার বড় ভাই সবচেয়ে আগে এগিয়ে এলো, গলা কাঁপছে। অয়ন, আমাদের ক্ষমা করে দে। বাবা, আমরা ভুল করেছি, অনেক বড় ভুল, ক্ষমা করে দে। অয়নের মুখে কোনো পরিবর্তন নেই, শুধু ঠান্ডা, অস্বাভাবিক ঠান্ডা। তারপর তার মা, যে নারী তাকে কখনো বুক ভরে মা বলে ডাকতে দেয়নি, ধীরে ধীরে এগিয়ে এলেন, চোখে পানি, গলায় কাঁপন। আমাকে ক্ষমা করবি না বাবা? অয়ন কয়েক সেকেন্ড চুপ করে তার দিকে তাকিয়ে রইল। তারপর খুব ধীরে, খুব শান্ত, কিন্তু হাড় কাঁপানো ঠান্ডা গলায় বলল, আমি তো আপনার ছেলে না, আপনার তো নিজের ছেলে মেয়ে আছে। আমি তো কখনো আপনার কেউ ছিলাম না। আপনি তো আমার সৎ মা, তাই না? এই কারণে আমাকে কোনোদিন দেখতে পারতেন না। আমার বাবা আপনাকে রেখে আমার মাকে বিয়ে করেছিলেন। এই অপরাধটা আপনি কোনোদিন আমার মাকে ক্ষমা করতে পারেননি, আর সেই শাস্তিটা দিয়েছেন আমাকে। মহিলা কেঁদে ফেললেন। অয়ন থামল না। বহু বছরে জমে থাকা শব্দগুলো আজ আর থামল না। আমার মা তো আমাকে জন্ম দিতে গিয়েই মারা গেছেন। বলুন তো, আপনি কি পারতেন না আমার মায়ের অপরাধটা ক্ষমা করে আমাকে একটু ভালোবাসতে? একটুও? আপনি তো ঠিকই আপনার স্বামীকে ক্ষমা করে দিয়েছেন, তার সঙ্গে থাকছেন, তার সংসার করেছেন, তার সন্তানদের
বড় করেছেন, কিন্তু আমার মাকে ক্ষমা করেননি কেন? কারণ সে নেই? কারণ মরা মানুষকে ঘৃণা করা সহজ। যদি তাকে ক্ষমা করতেন তাহলে আজ আমার জীবনটা এত অবহেলায় কাটতো না, এত অপমান নিয়ে বড় হতে হতো না। আমারও একটা ঘর থাকতো, আমারও একটা মা থাকতো। অনেক কণ্ঠ এখনো শান্ত, কিন্তু প্রতিটা শব্দ ছুরির মতো বিঁধতে লাগলো তার মায়ের শরীরে। ভালোবাসা পেলে হয়তো আমি এতটা পাথর হতাম না, এতটা একা হতাম না। আমাকে মাফ করে দে বাবা, একবার একবার মাফ করে দে। অয়ন ধীরে ধীরে নিজের হাত সরিয়ে নিল। মুখে কোনো রাগ নেই, কোনো চিৎকার নেই, শুধু একটা ভীষণ ক্লান্তি, নির্লিপ্ততা। ক্ষমা ক্ষমা তাদের করা যায় যারা ভুল করে। আপনারা ভুল করেননি, আমাকে ইচ্ছে করে ভেঙেছেন। ভাই কেঁদে উঠল। ভাবি মাথা নিচু করে দাঁড়িয়ে, বোন চোখ মুছছে। বাবা কাপা গলেই বলেন, একবার সুযোগ দে বাবা। আমি যখন একবার আপনার দিকে তাকিয়ে একটু পাশে দাঁড়াতে বলেছিলাম, আপনি দাঁড়াননি। আপনাকে বলেছিলাম আমি চুরি করিনি, আপনি শুনেননি। আজ আমি দাঁড়াতে পারবো না। নিশি নিঃশব্দে অয়নের পাশে এসে দাঁড়ালো। অয়ন একবারও পেছনে তাকালো না, শুধু খুব শান্ত গলেই বলল, অনুতাপ সবসময় ক্ষমা পায় না, কিছু কিছু পাপের শাস্তি সারা জীবন বয়ে বেড়াতে হয়। কথা শেষ করে অয়ন ঘুরে দাঁড়ালো। নিশিকে পাশে নিয়ে ধীরে ধীরে হাঁটতে লাগলো। পেছনে রয়ে গেল কয়েকটা ভেঙে পড়া মানুষ, যারা প্রথমবার বুঝলো সবচেয়ে বড় শাস্তি হারিয়ে ফেলার পর অনুতপ্ত হওয়া। রাতের শহর তখন ধীরে ধীরে ফাঁকা হয়ে আসছে। গাড়ির জানালার বাইরে একটার পর একটা আলো পিছনে ফেলে এগিয়ে যাচ্ছে। রাস্তা নীরব, বাতাস ঠান্ডা, শহর ক্লান্ত, আর গাড়ির ভেতর নিঃশব্দ একটা ভারী চাপা অস্বস্তিকর নীরবতা। অয়ন নিজেই ড্রাইভ করছে, তার চোখ সামনে, স্টিয়ারিংয়ে শক্ত হাত, চোয়াল শক্ত, মুখে জমাট বাঁধা চাপা রাগ আর পুরনো ক্লান্তি। নিশি পাশের সিটে চুপচাপ বসে আছে। আজকে রাতটা সে যতটা দেখেছে তার চেয়েও বেশি অনুভব করেছে একটা মানুষ কতটা ভেঙে গেলে এত ঠান্ডা হতে পারে। আজ সে খুব কাছ থেকে দেখেছে। অনেকক্ষণ চুপ থাকার পর নিশি আস্তে বলল, এরা আপনার পরিবার? ছিল, এখন নেই। এত রাগ কেন এদের উপর? এক সেকেন্ডে অয়নের আঙ্গুল স্টিয়ারিংয়ে শক্ত হয়ে উঠল, চোখের দৃষ্টি আরো ঠান্ডা হলো। কয়েক সেকেন্ড সে চুপ করে রইল, তারপর নিচু কঠিন গলায় বলল, তুমি জানো না নিশি, এই পরিবার আমাকে মিথ্যা অপবাদ দিয়েছিল। আমি 5 বছর জেল খেটেছি। নিশির নিঃশ্বাস আটকে গেল। সে অবিশ্বাসে অয়নের দিকে তাকিয়ে অয়ন তেতো হাসল। যে মানুষগুলোকে আমি পরিবার বলতাম তারাই আমাকে চোর বানিয়েছে, অপরাধী বানিয়েছে, আমার জীবন থেকে 5টা বছর কেড়ে নিয়েছে। বলতো তোমার কি মনে হয় আমি এদের ক্ষমা করে দিব? অসম্ভব। শেষ শব্দটা অয়ন এমন ঠান্ডাভাবে বলল যেন সেটা সিদ্ধান্ত না, রায়। নিশি চুপ করে গেল। আজ সে বুঝলো অয়নের চোখের ভেতরে চাপা অন্ধকারটা কোথা থেকে এসেছে। কেন সে সবসময় এত সংযত, কেন তার ভেতরে এত শূন্যতা। গাড়ির ভেতর আবার নীরবতা নেমে এলো। কিছুক্ষণ পর অয়ন এক হাতে স্টিয়ারিং ধরে অন্য হাতটা বাড়িয়ে নিশির কোমরে রাখলো। আঙ্গুলের চাপ দিয়ে সে নিশিকে আস্তে করে নিজের দিকে টেনে আনলো। মেজাজ গরম আছে, ঠান্ডা করে দাও। নিশির চমকে তার দিকে তাকালো, গালের পাশ লাল হয়ে উঠল। কি? কিভাবে? আদর করে। নিশির বুক এক লাফে ধক করে উঠল, মুখও এক মুহূর্তে লাল। সে কিছু বলার আগেই গাড়িটা রাস্তার একপাশে স্লো করলো। তারপর নিশিকে আরো কাছে টেনে নিজের দিকে ফিরিয়ে নিল। এক সেকেন্ডে তার চোখের দিকে তাকিয়ে রইল, তারপর নিচু হয়ে নিশির ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। চুমুটা এবার আগের মতো হঠাৎ না, ধীরে, গভীর, চাপা, যেন সারাদিনের সব রাগ, সব ক্লান্তি, সব অস্থিরতা সে এই এক স্পর্শে নিমিষে নামিয়ে রাখছে। নিশির আঙ্গুলে অয়নের শার্ট আঁকড়ে ধরলো, শরীর কেঁপে উঠল, কিন্তু সে দূরে সরে গেল না, বরং ধীরে ধীরে চোখ বন্ধ করে নিজেকেও এই মানুষটার ভাঙ্গা অস্থিরতার ভেতরে আস্তে করে ছেড়ে দিল। 2 মাস পরে শহরটা যেন আজ থমকে আছে, কারণ একটাই শহরের টপ বিলিনিয়ার অয়ন চৌধুরী বিয়ে। রাস্তায় রাস্তায় ব্যানার, হোটেলে হোটেলে আলো, মিডিয়ার ভিড়, অভিজাত মানুষের সমাগম। সবাই একটাই নাম বলছে, অয়ন। জমকালো আয়োজন, রাজকীয় সাজ, ফুল, আলো, সঙ্গীত, সবকিছু যেন কোনো স্বপ্নের মতো।
কিন্তু সেই ভিড়ের মাঝখানে অয়ন ছিল আলাদা। চোখে শান্তি আছে, কিন্তু ভেতরে চেনা সেই নিঃসঙ্গতা আজও আছে। শুধু পার্থক্য একটাই, আজ তার পাশে নিশি। সব আনুষ্ঠানিকতা শেষ হয়ে রাত গভীর হলো। অবশেষে নিশিকে নিয়ে অয়ন ঢুকলো তার বাসর ঘরে। ঘরটা সাজানো, নরম আলো, নীরবতা, একটা নতুন জীবনের শুরু। নিশি বসে আছে বিছানার এক পাশে, হাতে একটু কাঁপুনি, চোখে লাজুক অপেক্ষা, কিন্তু ভেতরে ভয় নেই। অয়ন দরজা বন্ধ করে ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। সে এসে বসলো নিশির পাশে, কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল, যেন বিশ্বাস করতে চাইছে এটা সত্যি। এ মেয়েটা আজ থেকে তার। অয়ন ধীরে ধীরে নিশির কপালে একটা চুমু দিল, তারপর নিচু গলেই বলল, আমি খুব একা নিশি। সব কিছু পেয়েছি আমি, টাকা, নাম, সম্মান, কিন্তু ভেতরে আজও আমি একা। তুমি কি সারা জীবন আমার পাশে থাকবে? নিশি এক মুহূর্ত ভাবলো না, চোখে জল এসে গেল। সে ধীরে ধীরে বলল, আমি তো মৃত্যুর আগ পর্যন্ত তোমার সাথে থাকতে চাই। এই কথাটা শোনার সাথে সাথে অয়নের চোখে একটা অদ্ভুত শান্তি নেমে এলো, যেন এতদিনের সব শূন্যতা এক মুহূর্তে একটু ভরে গেল। সে নিশিকে নিজের কাছে টেনে নিল, খুব শক্ত করে না, খুব যত্নে, যেন ভয় পাচ্ছে এই মানুষটাকে হারানোর। অয়ন নিচু গলায় বলল, তাহলে আর একা না আমি? নিশি কিছু বলল না, শুধু মাথা রেখে দিল অয়নের বুকের ওপর। ঘরের নরম আলোতে দুজনের নিঃশ্বাস মিশে গেল। বাইরের শহর জেগে আছে, কিন্তু ভেতরে অদ্ভুত এক শান্ত পৃথিবী, যেখানে একজন ভাঙ্গা মানুষ শেষে এসে একটা ভালোবাসার ভেতর নিজেকে খুঁজে পেল।